হচ্ছে এবং আমি তো আছি। আচ্ছা, আমরা জাস্ট আর 2টা স্লাইড দেখে তারপরে 5 মিনিটের একটা নামাজের ব্রেক নিব, তারপর আবার জয়েন করব। ঠিক আছে? ওকে। সো এবার আসি ইউজার এক্সপিরিয়েন্স বলতে আমরা কি বুঝি। ইউজার এক্সপিরিয়েন্স বলতে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ইউজার মানে একটা মেশিনের সাথে যখন একজন ইউজার ইন্টারঅ্যাক্ট করছে সেটার জন্য যে প্ল্যাটফর্মটা ডিজাইন করা হচ্ছে সেটা হচ্ছে ইউআই। কিন্তু আলটিমেটলি কিভাবে সেই ইন্টারেকশনটা হবে, এটার ভিতরের জিনিসটা কি হবে সেটাকে যে ডিফাইন করে সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, যেটা সংজ্ঞাটা এখানে বলা আছে যে ইউজার এক্সপিরিয়েন্স ইজ এ পারসনস ইমোশনস অ্যান্ড অ্যাটিটিউডস অ্যাবাউট ইউজিং এ পার্টিকুলার প্রোডাক্ট সিস্টেম অর সার্ভিস। এটা কি ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউজার মানে কি ভোক্তা, আপনার কি এক্সপিরিয়েন্সটা কিভাবে ডিফাইন করা হয় ইমোশন এবং অ্যাটিটিউডের মাধ্যমে। ইমোশন এবং অ্যাটিটিউড বলতে এখানে কি বোঝাচ্ছে একটা পার্টিকুলার প্রোডাক্ট অথবা সিস্টেম অথবা সার্ভিসের যেইভাবে আপনি ইন্টারাকশনটা করছেন, ইন্টারাকশনের প্রসেসটা কি সেটা না, ইন্টারাকশনটা কিভাবে হচ্ছে, মানে ইন্টারেক্টেড হয়ে কিভাবে আমার ফাইনাল আউটপুটটা দেখাচ্ছে, এই জিনিসটাকে ডিফাইন করা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। তার মানে দুইটা জিনিস আমাদের ক্লিয়ার। আচ্ছা, আমরা মনে হয় একটু পজ দেই না, আজান হচ্ছে। হ্যালো। জি ভাইয়া। ওকে, এখন দিব না আর 10 মিনিট পরে দিব, আপনারা যেটা বলেন। কিছুক্ষণ পরে দেন, কারণ আমি যেমন রংপুরে আছি, এখানে ঢাকার চেয়ে প্রায় 8-9 মিনিট পরে আজান হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 7টার দিকে ব্রেকটা দিচ্ছি, তারপর আমরা নামাজ পড়ে আবার জয়েন করব। ঠিক আছে, ততক্ষণ তাহলে আমি এতক্ষণ কন্টিনিউ করি। জি ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে কি একটা পার্সনের ইমোশন অ্যাটিটিউড এবং পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করে এরকম একটা ফাংশন। এখন আমরা যেহেতু বলছি কি ইউজার ইন্টারফেস হচ্ছে ইন্টারাকশনের যে প্রসেসটা, ইন্টারাকশনের যে মাধ্যমটা সেটা, আর ইউজার এক্সপিরিয়েন্সটা কি ইন্টারাকশনটা কিভাবে হচ্ছে সেটা। তার মানে এখানে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, ইউজারের বিহেভিয়ারটা কি ইম্পর্টেন্ট নাকি না, ইউজারের বিহেভিয়ারটা কি এখানে আমার জানার দরকার আছে নাকি না, ইউজার কি চাচ্ছে এটা কি আমার জানার কোনো দরকার আছে, যেহেতু আমি ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি। দরকার আছে স্যার, অবশ্যই দরকার আছে, দরকার আছে। তার মানে এখানে যদি আমি এই সংজ্ঞাটাকে আরেকটু ইজি করে বলি, ইউজার এক্সপিরিয়েন্স দেন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ইউজারের বিহেভিয়ারটাকে ইউজ করে একটা ইউজেবল সিস্টেম ক্রিয়েট করা হয়। দরকার হলে আপনারা নোট করে রাখতে পারেন কি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ইউজারের বিহেভিয়ারটাকে রিড করে একটা ইউজেবল সিস্টেম ক্রিয়েট করা হয়। অর্থাৎ একজন ইউজার যে প্রোডাক্টটা ইউজ করবে সেই ইউজার প্রসেসটা আবার কোত্থেকে আসবে, আরেকজন ইউজারের ফিডব্যাক থেকে আসবে, ইউজারের বিহেভিয়ার থেকে আসবে। এখন এই ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে কি করে, কি করে এটা হচ্ছে আমাদের প্রবলেমগুলোকে সলভ করে, আমাদের প্রবলেম যত ধরনের প্রবলেম আছে সবগুলোকে সলভ করে। তার মানে কি দাঁড়াচ্ছে, সে লাইক আপনি একটা খাবার অর্ডার করবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, একটা ফুড অর্ডার করবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন যদি ফুড অর্ডার ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, মোবাইলে যেতে হবে, মোবাইলে যাওয়ার পর প্লে স্টোরটাকে কি করতে হবে, প্লে স্টোর থেকে ওই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। আফটার ডাউনলোড আপনি কি করবেন, ওই অ্যাপসের মধ্যে যে আপনি খাবারটাকে অর্ডার করবেন। এই যে অর্ডার করবেন কিভাবে করবেন, অর্ডারের জন্য কোন কোন ক্রাইটেরিয়া গুলো থাকবে, পেমেন্ট মেথডটা কি হবে, পেমেন্ট করার জন্য আপনাকে কার্ড ইউজ করতে হবে নাকি ক্যাশ অন ডেলিভারি হবে, ডেলিভারি শিপিংটা কি হবে, এই যে আলটিমেট যে ইউজারের যে গোলটা রিচ করার জন্য মাঝের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর মাধ্যমে সে কি করতেছে আলটিমেটলি কিন্তু তার প্রবলেমটাকে কি, তার প্রবলেম কি ছিল খাবার অর্ডার করা, সেটাকে কিন্তু কি সলভ করতে পারতেছে। তার মানে ইউজার এক্সপিরিয়েন্স কি করবে, একজন ইউজারের প্রবলেমটাকে সলভ করবে থ্রু ডিফারেন্ট স্ট্যাটিক্স, মানে ডিফারেন্ট ট্যাকটিক্স এন্ড ডিফারেন্ট সলিউশন। এই হচ্ছে বিষয়টা আমরা জি স্যার। সবাই কি বুঝতে পারছি কিনা? Yes, sir. Yes. আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি ইউজার এক্সপিরিয়েন্স ভার্সেস ইউজার ইন্টারফেসের ডিফারেন্সটা আসলে কোন জায়গায় আমরা করব। আমি যদি এই স্লাইডটাতে আসি, এই স্লাইডটাতে আসলেই দেখতে পাবো আমরা ইউএক্স ভার্সেস ইউআই। এতক্ষণ ধরে কথা বলছি, একটু আমরা গ্রাফিক্যালি দেখি। ইউএক্স এর ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা চলে আসছে ইন্টারঅ্যাকশন ডিজাইন। ইন্টারঅ্যাকশন ডিজাইন অপর পক্ষে চলে আসছে এটা কি ভিজুয়াল ডিজাইন। কেউ কি আমাকে বলতে পারবে ইন্টারঅ্যাকশন আর ভিজুয়াল ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ইন্টারঅ্যাকশন রিটেন হইতে পারে, ভিজুয়াল হচ্ছে এটা আমরা ছবির মাধ্যমে দেখাইতে পারি, ওই যেটাকে বলার চেষ্টা করা হচ্ছে। এক্স্যাক্টলি। তার মানে ইন্টারঅ্যাকশনটা কি হবে, দুই পাক্ষিক হবে। অর্থাৎ আপনি ভিজুয়ালটা কি দেখছেন, এক পাক্ষিক দেখছেন,
দেখলো ভিজুয়াল আপনার আউটলুকটা কেমন হবে এটা দেখলেন আপনি, কিন্তু ইন্টারাকশনটা কি হবে ওই ভিজুয়াল ডিজাইনের উপর বেস করে কিভাবে প্রোডাক্টের সাথে ইন্টারাক্ট হচ্ছে এবং সেটার ফিডব্যাক রেসপন্স কি হচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি ইন্টারাকশন ডিজাইন। তার মানে ইউএক্স কি করছে, ইন্টারাকশন ডিজাইন নিয়ে কাজ করে, অর্থাৎ ভিতরের মানে প্রসেস নিয়ে সে কাজ করছে। ইউআইটি কি করছে, বাইরের লুকটা নিয়ে কাজ করছে। ওয়্যার ফ্রেমিং অ্যান্ড প্রোটোটাইপিং পক্ষান্তরে এটা হচ্ছে কালার্স। ইউআই মানে যেটা আমরা বুঝতেছি দেখেন ভিজুয়াল ডিজাইন, কালার্স, গ্রাফিক ডিজাইনার, লেআউটস এন্ড টাইপোগ্রাফি, এই টোটালি আমার কি সেন্স কাদের জন্য, মানে এটা কি কি মানে ডেডিকেট করছে, এটা কি ডিজাইনার ডেডিকেট করছে না, মানে ডিজাইন সেন্সটাকে ডেডিকেট করছে না এই কয়েকটা টপিক মিলে দেখেন জি তো, ভিজুয়াল ডিজাইন, হ্যাঁ হ্যাঁ কালার্স, গ্রাফিক ডিজাইনার, লেআউট এন্ড টাইপোগ্রাফি। অর্থাৎ ইউআই ডিজাইনটা হচ্ছে একজন একজন ডিজাইনারের একটা টাস্ক, অর্থাৎ একজন ডিজাইনার কি করবে, কিভাবে আমার ওই জিনিসটা দেখতে হবে, কিভাবে কোন কালারটা ইউজ করলে মানুষের কাছে পৌঁছাবে ভালো। আহ, সেখানে গ্রাফিক ডিজাইনে কিছু স্কিল থাকতে হবে, যে ইলাস্ট্রেটর, ফটোশপ স্কিল থাকতে হবে, লেআউটের সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে, এবং টাইপোগ্রাফি, টেক্সটের ফরম্যাটিং সম্বন্ধে আমাকে জানতে হবে। কিন্তু ইউএক্স এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, প্রথম ইন্টারাকশন ডিজাইনটা হয়তো আমরা বুঝতে পারলাম, বাট বাকি পয়েন্টগুলো দেখেন একটু কঠিন মনে হচ্ছে। আমি যদি এখানে আসি ওয়্যার ফ্রেমিং এন্ড প্রোটোটাইপিং। ওয়্যার ফ্রেমিং এন্ড প্রোটোটাইপিং মানে হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্টকে রেডি, মানে প্রোডাক্টের জন্য যখন আপনি কোনো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করেন, সেই ডিজাইন করার সময় আপনাকে ফার্স্ট অফ অল কিছু ইনফরমেশন করতে হয়। সেই ইনফরমেশন বেস করে আপনি কি করেন, একটা ফ্রেমিং তৈরি করেন, একটা ফ্রেম তৈরি করেন যে আমার এখানে এই জিনিস থাকবে, ওখানে ওই জিনিস থাকবে, ওখানে ওই জিনিস থাকবে। সো লাইক আমি গত ক্লাসে বলেছি, আপনি কি প্ল্যান করলেন, আমার 4টা স্ক্রিন থাকবে, 4টা স্ক্রিনের একটাতে হোম, হোমের মধ্যে এই জিনিসগুলো থাকবে, ওটার মধ্যে এই জিনিস থাকবে, ওটার মধ্যে এই জিনিস থাকবে। এই যে কোন স্ক্রিনে কোন জিনিস থাকবে, কোথায় কোন জিনিস থাকবে, এটা হচ্ছে ওয়্যার ফ্রেম। আর প্রোটোটাইপ হচ্ছে ওই স্ক্রিনের সাথে, অর্থাৎ একটার সাথে আরেকটার মাঝের কানেক্টিভিটিটা কোথায়, হোম থেকে সে কি অন্য কোথাও যেতে পারবে, নাকি আবার ওখান থেকে আবার আরেকটা জায়গায় ব্যাক করতে হবে, নাকি ওইটার থেকে আরেকটা কোনো ফিচার আছে। অর্থাৎ আলটিমেটলি কানেকশন বিটুইন দ্য সাবজেক্টস ইজ প্রোটোটাইপ, আর ইন্ডিভিজুয়াল সাবজেক্ট গুলোই হচ্ছে কি এক একটা ওয়্যার ফ্রেম। এটা কি ক্লিয়ার হচ্ছে ওয়্যার ফ্রেমিং এন্ড প্রোটোটাইপ? স্যার আরেকবার যদি আরেকটু বলবেন? আরেকবার একটু বলেন। ওকে, সে লাইক ধরেন আপনি হচ্ছে একটা মোবাইলের অ্যাপ্লিকেশন ডিজাইন করবেন। হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশন ডিজাইন করার সময় ক্লায়েন্ট আপনাকে একটা ব্রিফ দিয়ে দিল। ব্রিফের উপর বেস করে আপনাকে ফার্স্টে কি করতে হবে, যে কতগুলো স্ক্রিন হবে আগে সেটাকে আগে কি ডিফাইন করে ফেলতে হবে। যে আমার লাইক ধরে নিলাম, আমার একদম ধরে নিলাম যে 4টা স্ক্রিন হচ্ছে। এখন 4টা স্ক্রিন যেহেতু হচ্ছে, আপনাকে কিন্তু 4টা স্ক্রিন সাদা রাখলে হবে না, আপনাকে কি করতে হবে, 4টা স্ক্রিনে কি কি কন্টেন্ট থাকবে সেটাকে আপনার কি তুলতে হবে, তাই না? সেই যে কন্টেন্ট গুলো যে আপনি কোন স্ক্রিনে কোন কন্টেন্ট থাকবে, এই কন্টেন্টটাই হচ্ছে কি আমার ওয়্যার ফ্রেমিং। অর্থাৎ আপনি কি করবেন, আপনি একটা রাফ করবেন যে আমার এখানে এই জিনিসটা থাকবে, ওখানে ওই জিনিসটা থাকবে, ওখানে ওই জিনিসটা থাকবে। এখন থাকার পরে মোবাইল তো আর মানে স্ট্যাটিক হয় না, মোবাইলের অ্যাপ্লিকেশন গুলো কি স্ট্যাটিক হয়, মোবাইল অ্যাপ্লিকেশন গুলো কি হয় বা ওয়েবসাইট গুলো কি হয়, স্ট্যাটিক হয় নাকি কানেক্টিভিটি থাকে প্রত্যেকটার মাঝে প্রত্যেকটার? যেমন আপনি কানেক্টিভিটি যখন থাকে একটার হ্যাঁ, সঙ্গে যেমন আপনি আরেকটা যখন সম্পর্ক। ফেসবুকের ওয়ালে যখন থাকেন আপনি, তখন আপনি চাইলে কিন্তু প্রোফাইলে সুইচ করতে পারেন, তাই না? আবার প্রোফাইল থেকে চাইলে সেটিংসে সুইচ করতে পারেন। এই যে প্রোফাইল থেকে সেটিংস থেকে প্রোফাইল, প্রোফাইল থেকে লগ আউট থেকে আবার মাই ওয়াল, এই যে ভিতরের যে কানেক্টিভিটি গুলো, এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ। এবার কি ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। ওকে, জি স্যার, ঠিক ক্লিয়ার। আছে। ওকে, এবার আসি ইনফরমেশন আর্কিটেকচার। ইনফরমেশন আর্কিটেকচার বলতে কি বোঝাচ্ছি, ইনফরমেশন আর্কিটেকচার গত ক্লাসে আমি বলেছি, একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে যুদ্ধে যাচ্ছেন আপনি, এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম। অর্থাৎ আপনি যে এই যে ওয়্যার ফ্রেমিং প্রোটোটাইপিংটা যে আপনি করবেন, যে কোথায় কোন কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট গুলো আপনার আসবে কোত্থেকে, ইনফরমেশন আর্কিটেক্টের মাধ্যমে। অর্থাৎ আপনি হায়ারার্কি একটা ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করবেন, যে লাইক আমি ধরলাম আমার ই কমার্সের জন্য আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছি। এখন ই কমার্সের জন্য আমাকে ক্লায়েন্ট বললো কি, আমার ক্যাটাগরি থাকবে হচ্ছে ইলেকট্রনিক্স ক্যাটাগরি থাকবে, আমার শু ক্যাটাগরি থাকবে, আমার হচ্ছে ক্লোথস এর ক্যাটাগরি থাকবে। এখন আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা কি করতে পারেন, শু, যেহেতু অলরেডি ক্লায়েন্ট বলে দিয়েছে কি শু ক্যাটাগরির মধ্যে আপনি সব ধরনের শু বসাতে পারেন। আবার কি করতে পারেন, শু ক্যাটাগরির মধ্যে কিডস, উমেন্স এন্ড মেন্সও কি ডিভাইড করতে পারেন, তাই না? আবার কি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রেও কি মোবাইল, টেলিভিশন এগুলো আলাদা আলাদা করে কি সর্ট আউট করতে পারেন, তাই না? তার মানে ইনফরমেশন আর্কিটেকচারটা আপনার কি করবে, একটা ইনফরমেশনটাকে ডিফারেন্ট সেগমেন্টে মানে ডিভাইড করবে। এবং এই কাজটা আপনার কিসের জন্য লাগবে, আমরা যখন ওয়্যার ফ্রেমিং করবো, অর্থাৎ আমার আলটিমেট যে ডিজাইন প্রসেসটা আমরা রেডি করবো, সেটার আগে আমার ইনফরমেশন গুলো অবশ্যই লাগবে। আমি কি আমার ডিজাইনের মধ্যে আমি সবগুলোকে এক ঘরের মধ্যে বসাবো, নাকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেগমেন্ট করে দেবো? আর একটু খোলামেলা করে বোঝায়, সে লাইক এখানে আপনি হচ্ছে লাইক একটা ওমেন্স এর একটা কি বলবো, এখানে একটা ক্লোথস এর দোকান দিলেন। এখন ক্লোথস এর দোকানের মধ্যে আপনি ক্লোথস ক্যাটাগরির মধ্যে আপনি শাড়ি সবকিছু এখানে রাখলেন,
সবকিছু এখানে রাখলেন, কিন্তু সেটা না করে আপনি আবার কি করতে পারেন, শাড়ির জন্য একটা ক্যাটাগরি করতে পারেন, আপনি হিজাবের জন্য একটা ক্যাটাগরি করতে পারেন। অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো আমার কি কি হতে পারে, আমার অ্যাপের মধ্যে কি কি ইনফরমেশন আসতে পারে, এই বিষয়গুলোই হচ্ছে আলটিমেটলি ইনফরমেশন আর্কিটেকচার। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। জি জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার হয়েছে, কিন্তু এটার সঙ্গে আমার কেন জানি মনে হচ্ছে ওয়্যার ফ্রেমের মানে খুব বেশি মিল, হ্যাঁ, এখানে ওয়্যার কনফিউশন ফ্রেমটা চলে হচ্ছে আসবে। হ্যাঁ, আমি বলি, ইনফরমেশন আর্কিটেকচারটা হচ্ছে আপনি কিন্তু ইনফরমেশন গ্যাদার করতেছেন, সে লাইক আপনি হচ্ছে একটা ইনভেস্টিগেশন করতেছেন, কিন্তু ওয়ার ফ্রেমটা কি হবে, ওই ইনভেস্টিগেশনটা করার পর ফাইনাল আউটপুটের আগের একটা, মানে এটাকে বলা যেতে পারে ফাইনালের আগে সেমিফাইনাল একটা স্টেজ আপনি ক্রিয়েট করবেন। স্ট্রেস করা যে হ্যাঁ, স্কেচ করা, তার মানে আপনি ইনভেস্টিগেশন করে তো আপনি মাথায় রাখবেন, আপনি কি ওটাকে খাতায় লিখবেন। এখন যেমন আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখাই, ইনফরমেশন, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। জি স্যার। Okay. যেমন দেখেন ইনফরমেশন আর্কিটেকচারে আসলাম, এই যে প্রত্যেকটাই দেখেন কি ইনফরমেশন আর্কিটেকচার ফ্রেমিং আমরা দেখতে পাচ্ছি কিভাবে হচ্ছে। যেমন এখানে দেখেন এটার ছবিটা একটু ক্লিয়ার, যেমন হোমের মধ্যে কি কি জিনিস থাকবে, সেই হোমের মধ্যেই সেই ইনফরমেশন গুলোকে সে একটা ক্যাটাগরি ওয়াইজ কি করলো, সর্ট আউট করলো। ব্রাউজের মধ্যে কি কি থাকবে সেটার একটা ক্যাটাগরি সর্ট আউট করলো। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কি কি ইনফরমেশন আমার লাগতে পারে সেটার একটা প্রপার প্ল্যানিংই হচ্ছে কি আমার ইনফরমেশন আর্কিটেকচার। এটা আমাদের ক্লাস আছে 6 নম্বর ক্লাসে, এখানে জাস্ট আমরা ব্রিফ দিয়ে রাখছি, ওই ক্লাসে যারা আমরা ডিটেইলসে দেখবো। আর ওয়্যার ফ্রেমিংটা হচ্ছে এটার এই যে একটা রাফ স্কেচ, আপনি যে বললেন যে সেলাই ক্যাম্প বললাম যে কোনটাতে দেখাই, ধরেন সেলেক্ট, আমি বললাম কি যে আমার এই স্ক্রিনটা হোম স্ক্রিনের মধ্যে আমি ইনফরমেশন আর্কিটেকচারটাকে কিভাবে সাজিয়েছিলাম, ইনফরমেশন সিলেক্ট, আমি বললাম কি হোম স্ক্রিন, এটা হচ্ছে আমার হোম স্ক্রিন, এখানে কি কি থাকবে, এটার থাকবে। এটা আপনি কি করছেন, জাস্ট ইনফরমেশন ওয়াইজ আপনি সাজিয়েছেন, কিন্তু ওয়্যার ফ্রেমে এসে আপনি কি করবেন, ওটার একটা স্কেচ, একটা রাফ, একটা ড্র করবেন যে এখানে আমার এটা হবে, এখানে আমার এটা হবে, এখানে আমার এটা হবে। ওয়্যার ফ্রেমিং এর কয়েকটা ক্যাটাগরি আছে, যেটা আমরা ডিটেইলসে ওয়্যার ফ্রেমিং এর যে ক্লাস আছে, মোস্ট প্রবলি 5 নাম্বার ক্লাসে আছে, ওই ক্লাসে আমরা ডিটেইলসে পেপার ওয়্যার ফ্রেমিং আছে, ডিজিটাল ওয়্যার ফ্রেমিং আছে। ঠিক আছে, এখন এই পর্যন্ত বেসিকটা কি ক্লিয়ার হচ্ছে কিনা? জি স্যার। জি জি স্যার ক্লিয়ার ক্লিয়ার। এবার হচ্ছে ইউজার রিসার্চ এন্ড সিনারিও, দুইটা খুবই ক্লোজলি কানেক্টেড। ইউজার রিসার্চ এন্ড সিনারিও বলতে যেটা বোঝাচ্ছে, ইউজারকে আপনার রিড করতে হবে, ইউজার মাইন্ডটা রিড করতে হবে, যেটাকে আমি গত ক্লাসে বলেছিলাম ইউজার পার্সোনা এবং ইউজার রিসার্চ। একজন মানে ধরেন আপনি একজন একটা অ্যাপ্লিকেশন হোক বা আপনি একটা ওয়েবসাইট হোক বা যেটাই হোক না কেন আপনি বানাচ্ছেন, এখন আপনাকে তো ফার্স্ট অফ অল, যেহেতু আপনি কি ইউএক্স নিয়ে কাজ করছেন, আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল ইউজার সম্বন্ধে জানতে হবে। ইউজার সম্বন্ধে জানতে গেলে একদম ডিরেক্টলি একদম মানে কোর থেকে আপনাকে ইনফরমেশন গুলোকে কালেক্ট করতে হবে। So, যখন আপনি ইউজার সম্বন্ধে রিসার্চ করতে যাচ্ছেন, তার কি কি ইনফরমেশন লাগবে সেগুলো আপনি যে রিসার্চটা করছেন সেটাকে বলা হচ্ছে ইউজার রিসার্চ, এবং সেটার উপর বেস করে ইউজার পার্সোনা ক্রিয়েট করা, অর্থাৎ ইউজার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে থাকে। আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে এগুলো হচ্ছে ইউজার। লাইক আপনি একটা লাইক উবারের মতো একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করবেন, অ্যাপ্লিকেশন তৈরি করার প্ল্যান এসেছে আপনার মাথায়, বা একজন ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে আমার এরকম একটা কি বলবো ট্রাভেল এরকম অ্যাপ লাগবে, যারা কি করবে মাইক্রোবাস এবং হচ্ছে বাসের মাধ্যমে সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এখন আপনি কিন্তু হুট করে তার কথা শুনেই সবকিছু তৈরি করতে পারবেন না, তার কারণটা কি, আপনাকে ফার্স্টে দেখতে হবে যে আপনি কাদের জন্য এটা তৈরি করছেন। বলে দিল সে লাইক ক্লায়েন্ট বলে দিল আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে মোস্ট অফ দেম হচ্ছে যারা হচ্ছে একটু বৃদ্ধ বয়স্ক, তাদের জন্য আমি এই সার্ভিসটা দিচ্ছি। তার মানে আপনার এজ লিমিট চলে আসছে ওখানে 40 থেকে লাইক ধরে নিলাম আমার হচ্ছে 60। এখন আপনাকে কিন্তু ওই 40 থেকে 60 যারা আছে এদের মধ্যে কয়েকজনের সাথে আপনার ইন্টারেকশন তার কাছে পুরো বিষয়টাকে তুলে ধরতে হবে। তখন সে বলবে যে আমরা তো রাস্তায় বের হই, এখন তো রাস্তা অনেক জ্যাম থাকে, হয়তো বা ঠেলাঠেলি করে বাসে ওঠা সম্ভব হয় না, সো এই প্রবলেমটা আমাদের খুব বেশি একটা জ্বালায়। তো এরকম আরো 10 জনের যখন এরকম ফিডব্যাক আপনি নেবেন, তখন ওখান থেকে কিন্তু আপনার নোটেবল পয়েন্টগুলোকে আপনি পাবেন, এবং সেই পয়েন্টসগুলোকে নিয়েই যে পার্সোনাটা ক্রিয়েট করা, অর্থাৎ যে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়, সেটাকে বলা হচ্ছে ইউজার পার্সোনা, এবং যেটার সাথে কানেক্টেড হচ্ছে ইউজার রিসার্চ। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার স্যার ক্লিয়ার।
ওকে, এখন হচ্ছে সিনারিও। সিনারিও বলতে আমরা কি বুঝতেছি, আমার ওভারঅল যখন আমি সবকিছু ইউজার, আমি ইনফরমেশন আর্কিটেকচার, প্রোটোটাইপিং, তারপর হচ্ছে ইউজার রিসার্চ, এগুলো সবকিছু যখন করলাম, করার পর আমার সিনারিওটাকে আলটিমেটলি আমাকে দাঁড় করাতে হবে, এবং এই সিনারিওটা আপনার ওই যে এটা হচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার হচ্ছে কি তরকারিতে লবণ হয়নি, বিষয়টা এরকম। সো আপনি ওইদিকে সবকিছু ঠিক করেছেন, কিন্তু যদি আপনার আলটিমেট গোলটা যদি আপনার সিনারিওর মাধ্যমে যদি আপনি ফুটে না তুলতে পারেন, যে আপনি সবকিছু প্ল্যান করে এসে যে দেখা গেল যে আমার অ্যাপস এর যে আউটপুটটা আপনি ইউজারকে দিতে যাচ্ছেন সেটা আমার ঠিকভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারলেন না, তাহলে সেটা কিন্তু আপনার ব্যাড একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। তো সিনিয়রটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ সামারি, এবং এই সামারি গুলোকে ডিপেন্ড করে হচ্ছে আপনি আগের কাজগুলো কিভাবে সর্ট আউট করেছেন, সেই সর্ট আউটের উপর বেস করে আপনার একটা প্রপার প্ল্যানিং এবং সিনারিও ক্রিয়েট করে ফেলতে হবে, যেটা রিটার্ন হতে পারে, সেটা ভার্বাল হতে পারে, সেটা যে কোনো কোনো কিছু হতে পারে। সো এই হচ্ছে টোটাল আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেসের ডিফারেন্স। যতটুকু বোঝানো হয়েছে এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। স্যার এই যে লাস্টের সিনারিওটা যদি ওকে, সিনারিওটা হচ্ছে আপনার যখন আপনি কোনো মানে প্রজেক্ট প্ল্যানিং করেন, প্রজেক্ট, এটাকে আরেকটা ভাষায় যদি বলি প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং বলতে কি, আপনি যখন কোনো ইনফরমেশন গুলোকে একসাথে করে একজন, লাইক একটা অ্যাপ্লিকেশন আসলে ফার্স্ট অফ অল সেটা কি করে, একজন একজন হেডের কাছে যায়, সেই হেড কি করে সেটাকে প্ল্যানিং করে, সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করে ও কি করে ওদের টিমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। ওদের টিম আবার কি করে, এরকম ইন্টারাকশন ডিজাইন করে, এরকম ওয়্যার ফ্রেমিং করে, ইনফরমেশন আর্কিটেকচার কালেক্ট করে, ইউজার রিসার্চ করে, এরকম করে তার একটা ফাইনাল আউটপুট দাঁড় করায়। এই আউটপুটটা দাঁড় করানোর পর এবার এই সিনারিওর যে সেকশনটা, এই সেকশন যেটা বলে সেটা হচ্ছে যে আপনি যে ওই যে ক্লায়েন্টের যে ব্রিফটা পেয়েছিলেন, সেই ব্রিফটার সাথে আপনার কাজের কি কোনো সম্পর্ক, মানে আদৌ কি কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছেন কিনা, নাকি জাস্ট ব্রিফটা শুনছেন আপনার মনের মতো করে আপনি ডিজাইন করে গেছেন। সিনারিও সেটাই বলে, যেটা হচ্ছে আপনার কাজের সাথে আলটিমেট ব্রিফের কম্বিনেশন এবং আউটপুট রেজাল্ট, ফাইনাল রেজাল্ট যদি ঠিক থাকে, এটাকে আলটিমেটলি বলা হচ্ছে সিনারিও। সিনারিও মানে তো আমরা সবাই বুঝি যে একটা একটা দৃশ্য, একটা আউটপুট, একটা প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটটাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের একটা অন্যতম একটা পার্ট। এটাই তার মানে এখানে হচ্ছে আর আমাদের হচ্ছে হ্যাঁ, রিলেভেন্সি থাকতে হবে, আমরা যেটা নিয়ে ডেফিনেটলি ডেফিনেটলি কাজ করতেছি সেটার মধ্যে রিলেভেন্সি আছে কিনা এইটা সর্ট আউট করা, এটাই হচ্ছে সিনারি। ডেফিনেটলি 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 মানে এটা একটা কাইন্ড অফ হচ্ছে আপনার একটা ওই যে থিসিস পেপারের মতো, যে আমরা যখন ওই যে সব প্রজেক্ট করে ফেলি, দেন আলটিমেটলি থিসিস পেপারটা কেন করি আমরা, ওইটার একটা একটা প্রজেক্ট প্ল্যানিং, একটা প্রপার একটা আউটপুট নিয়ে আসার জন্য। সো এইটাই আর কি বেসিক্যালি। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে এসে দেখি, এখানে আমাকে একটু বলেন ইউআই এবং ইউএক্স। ভাইয়া, নামাজের ব্রেকটা এখন দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নামাজের ব্রেকটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কখন জয়েন করছি? 7:10-এ? জি, ঠিক আছে, 7টা জি বাজে, ভাইয়া, 7টা বাজে। 7:10। ওকে, ঠিক ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, সবাই এসছে? জি ভাইয়া। জি স্যার। ঠিক আছে, সো আমি আবার স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। স্ক্রিন দেখা, আচ্ছা ঠিক আছে। সো আমাকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ইউআই আর একটা হচ্ছে ইউএক্স। সো কেন ওই পাশের ছবিটাকে ইউএক্স বললো, আই মিন এই ছবিটাকে ইউএক্স বললো, কেন এটাকে ইউআই বললো, এটা আমাকে কেউ বলতে পারবেন কিনা? কেউ একটু বুঝাই বলতে পারবেন যে কেন এটা হলো, বা এটা আসলে কি ডিফারেন্সটা এখানে ক্রিয়েট হয়েছে? এখানে ইউআই কোনটা, ইউএক্স কোনটা, বা ইউআই ইউএক্স দুইটাই আছে কোন জায়গাটাতে? আমি একটু বলি, সেটা হলো যে এখানে আমরা একটা কুকিজ দেখতে পাচ্ছি, কিছু কুকিজ দেখতে পাচ্ছি। তো কুকিজ যখন আমরা তৈরি করি, কুকিজ তৈরি করার পর আমাদের কুকিজের ইন্টারফেস, প্রথমত আমরা তো ইন্টারফেস দেখব। একটা আমি হচ্ছে ইউজার, তো আমি যেহেতু এটা ইউজ করব, ভোগ করব, তো সেক্ষেত্রে প্রথমে আমাকে যেভাবে দেখলে আমার চোখে ভালো লাগবে সেইটা করার জন্য আমি এখানে ইউআই হিসাবে এইটার প্যাটার্ন এখানে রেখে দিছি। বাট এইটার ভিতরে কি কি আছে সেই বিষয়গুলো যদি আমি মানে ভোগ না করে বুঝতে পারবো, কিংবা ভোগ করেই তো বুঝতে হবে, তো ভোগ না করে তো বুঝতে পারবো না। তো সেটা এখন
যদি আমরা এটা ভিজুয়ালি প্রেজেন্ট করতে চাই, তাহলে এটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন আমি অ্যাটলিস্ট চোখের দেখাই, এই ইউআইটা দেখেই আমি বুঝতে পারি যে ভিতরে আমার কি ধরনের ক্রিমি আছে নাকি, ভিতরে কি অয়েল আছে কিনা, কিংবা মানে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আমার এক্সপিরিয়েন্সটা যদি আমি ভোগ করতে চাই, বাট দেখলে আমার যেন বুঝতে পারি। এটাকে আসলে আমি ইউএক্স হিসাবে আর কি ডিফাইন করব। আর আচ্ছা, আর প্যাকেটে মোড়ানো কিংবা হচ্ছে আবরণ তৈরি করা কিংবা ভিজুয়ালি প্রেজেন্ট করার জন্য এটাকে আমি ইউআই হিসাবে আর কি প্রথমটাকে ইন্ডিকেট করি। ওকে ওকে ফাইন। সো আরেকজন। ভাই আমি বলবো, বল। এখানে ইউএক্স বলা হয়েছে কারণ মানে কাস্টমার বা মানে যারা হচ্ছে কিনবে কুকিজ গুলা, ইনারা মনে করেন খেতে চায় হচ্ছে 2টা বিস্কুটের মাঝে কিছু ক্রিম। এইটা হচ্ছে মানে একটা কি চাই ইউজাররা সেই হিসেবে একটা তৈরি করা হয়েছে, মানে প্রথমে একটা তৈরি করা হয়। আর এইটা ইউজারদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, মানে ইউজাররা কিভাবে সহজে খেতে পারবে বা তাদের সুবিধা হবে, এই সুবিধা বিবেচনা করে মানে ইউজারদের মানে যেটা চেয়েছে মানে 2টা বিস্কুটের মাঝে ক্রিমটা, এইটার পরিমাণ কমিয়ে সুন্দরভাবে মানে এটা উপস্থাপন করা হয়েছে, সেই জন্য এটা ইউআই। আচ্ছা, তারপর আরেকজন বলবেন। ওইটা ভোক্তার চাহিদা, ভোক্তার ওরকম চাই। আমার কাছে এটা মনে হয়েছে যে ইউআই ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে বিস্কিটটা টোটালটা কমপ্লিট, মানে এটা লুকিং দেখেই মনে হচ্ছে যে এটা একটা কমপ্লিট কিছু। আর যখন আমরা ইউএক্সটা, এটা একটা কমপ্লিট না, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। ওকে ওকে, বুঝতে পেরেছি। সো এখানে ম্যাডাম যেটা বললো সেই কথাটাই আসছে যে ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, ইউএক্স এখানে ইউজার এক্সপিরিয়েন্স যে করবে, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যে কাজ করবে, সে বলে দিবে যে সেলে ক্লায়েন্ট বললো যে আমার এরকম একটা বিস্কিট চাই যেখানে মিল্ক, যেখানে আমার বিস্কিটের ইয়া থাকবে এবং মিল্কের একটা ফ্লেভার থাকবে। এটা কি ক্লায়েন্টের ব্রিফ। এখন এই ক্লায়েন্টের ব্রিফটা ফার্স্ট অফ অল যাচ্ছে কার কাছে? ইউজার এক্সপিরিয়েন্সের কাছে, ইউজার এক্সপিরিয়েন্স বা ডিজাইনার কাছে যাচ্ছে। সে এটাকে প্ল্যান করলো কি যে তাহলে এমন কিছু করা যায় কিনা যে বিস্কিট এবং 2টা বিস্কিটের মাঝে একটু বা 2টা বিস্কিটের মাঝে কি যদি আমরা দুধের কোনো ফ্লেভার বা যদি এরকম কোনো মিক্সচার রাখতে পারি তাহলে হয়তো সেটাকে কোনোভাবে খাওয়ানো যাবে। এটা একটা পলিসি হতে পারে। এখন এই ইউজার এক্সপিরিয়েন্সের যে চিন্তাটা করলো, এই চিন্তাটা কোত্থেকে আসলো? ওই যে ক্লায়েন্টের ব্রিফ সেটা থেকে। এখন এই ইউজার এক্সপিরিয়েন্স আবার যখন ইউআই ডিজাইনারকে দিল, সে চিন্তা করলো এটা এরকম অগোছালো আছে, এটাকে তো আমাকে সুন্দর করতে হবে। তাহলে সুন্দর করতে যে আপনারা বলেন আমাকে, যখন ইউজার এক্সপিরিয়েন্স ইউআই এর কাজ করবে তখন কি হবে? জিনিসটা এরকম হয়ে যাবে। এটা কি প্যাকেটে ভরা যাবে? প্যাকেটে ভরে কি কাউকে দেওয়া যাবে? বা কোনো পসিবিলিটি আছে? নাই। কিন্তু যখন ইউআই ডিজাইনার দেখলো যে না, এটার তো অবস্থা খুবই নাজেহাল অবস্থা, তখন কি করতে হবে? তখন সে চিন্তা করলো যে না, আমি যদি এভাবে করি যে 2:1 করি, যে 2টা বিস্কিট একটা ক্রিমের তাহলে হয়তো বা আমার এটা কি লাগবে, সুন্দর লাগবে, তাহলে জিনিসটা গোছানো হয়ে যাবে আর ওয়েস্টেজ হবে না। কারণ এখানে যদি এভাবে যদি রাখি তাহলে বিস্কিটগুলো কিন্তু ওয়েস্ট হচ্ছে এবং এটার পরিমাণও কি বেড়ে যাচ্ছে আলটিমেটলি। তো তার মানে কি দাঁড়াচ্ছে, ইউআইটা কি করতেছে? আপনার ইউজার এক্সপিরিয়েন্সের ওই আইডিয়াটাকেই বেস করে ইউজারের কাছে আরো বেটার ওয়েতে রিপ্রেজেন্টেড করতেছে। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ইউআই। বুঝতে পেরেছি বিষয়টা? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। সো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। সো এবার আসি আমাদের প্রিন্সিপাল গুলো কি কি আছে। ইউজার এক্সপিরিয়েন্সের প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি, মেইনটেইন করতে হবে কিনা। তাহলে আমরা 5টা প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। ফার্স্ট যে প্রিন্সিপাল সেটাকে বলা হচ্ছে ডিজাইন ফর ইউজার্স। ডিজাইন ফর ইউজার্স প্রথম, অর্থাৎ আপনি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হন বা ইউআই ডিজাইনার হন না কেন, আপনার যে 5টা প্রিন্সিপাল ফলো করতে হবে। প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইউজারের জন্য আপনাকে ডিজাইন করতে হবে। এখন এই এক্সাম্পলটাকে আমরা কিভাবে বলতে পারি, ইউজারের জন্য কিভাবে আমরা ডিজাইন করতে পারবো? আমরা সবসময় যেটা বলি, আমি গত ক্লাসে বলেছি, আমরা আমাদের মতো করে ডিজাইন করি, ইউজারকে বোঝাতে চাই যে এটাই বেস্ট, কিন্তু আমরা কখনো ইউজারের মতো করে ডিজাইন করতে চাই না বা করি না। অ্যাজ এ বিগিনার অবস্থা আমরা এটাই ফিল করব। আমি এভাবে বলি, সে লাইক আপনি এটা কি একটা এটাকে বলা হয় ক্যারোসেল। এটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে না কিছুক্ষণ পর পর। এখন এই স্লাইডের এই জায়গায় দেখেন কয়টা করে লাইন আছে? দুইটা লাইন আছে, এখানে 4টা লাইন আছে, এখানে 4টা লাইন আছে, এখানে 4টা লাইন আছে, এবং সময় কি খুব দ্রুত চলে যাচ্ছে না? দ্রুত সময় চলে যাচ্ছে না স্লাইডটা? পড়া যাচ্ছে না। আপনি কি পড়া যাচ্ছে? এটা কি পড়তে পারতেছেন? এটা পড়া যাচ্ছে না। পড়া যাচ্ছে না। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, এটা ডিজাইনটা কিন্তু সুন্দর, কিন্তু ইউজার কিন্তু হয়তো আপনি
খুব ভালো ইংলিশ রিডার, আপনি 1 সেকেন্ডেই সব পড়ে ফেলতে পারেন, অনেকেই আছে এরকম পড়ে, কিন্তু আপনার ইউজার তো ওই আপনার মতো অত ইন্টেলিজেন্ট হতে নাও পারে। তাহলে আপনাকে কি করতে হবে, এমন কিছু সিস্টেম ক্রিয়েট করতে হবে যেটা ইউজারের সাথে আপনার স্পিক করে, সিস্টেমটা যেন ইউজারের সাথে কথা বলে, এরকম কোনো কিছু আপনাকে ক্রিয়েট করতে হবে। এবং এইটা প্রিন্সিপালের মধ্যে সবার প্রথম প্রিন্সিপাল হচ্ছে ডিজাইন ফর ইউজার্স। এটা পয়েন্টটা কি ক্লিয়ার হচ্ছে সবাই? জি ঠিক আছে, এবার পরের ইয়াতে চলে যাচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক বলতে যেটা বোঝাচ্ছে কনফার্মেশন অফ ইউজার অ্যাকশনস, অর্থাৎ কনফার্মেশন বলতে যেটা বোঝাচ্ছে লাইক আপনি ওই যে বলেন যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? সো বিপরীত প্রতিক্রিয়া আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, এটা যে নিউটনের থার্ড ল যেটা, সো ওইটা আপনাকে ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যেও দেখাতে হবে। কিভাবে? যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু যখন আপনি সাবমিট করেন, আপনি যখন কোনো কিছু পারচেজ করেন বা যে কোনো কিছু আপনি ওয়েবসাইটে যান না কেন, দেখেন ওটা কমপ্লিট হওয়ার পর কি একটা কনফার্মেশন মেসেজ দেয় না, এরকম টিক চিহ্ন দেয় বা ডান এরকম দেয় না? তাহলে এটা দেওয়ার পর আমরা কি আমাদের একটা একটা মাইন্ড সাইকোলজিক্যাল একটা কনফিডেন্স আছে, চলে আসে, কনফার্মেশন চলে আসে, না এটা হয়ে গেছে। এইটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন, ইউজার স্যাটিসফ্যাকশনটা আনতে হবে কিভাবে? ফিডব্যাকের মাধ্যমে। ফিডব্যাক যে আমার কাজটা সে করেছে, করার পর আমি যেন তাকে ওইটার একটা কনফার্মেশন এসএমএস দেই, কনফার্মেশন মেসেজ দেই যে এটা হয়ে গেছে। এটাই হচ্ছে আমার ফিডব্যাক, এবং এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। 5টা পার্টই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এবার চলে যাচ্ছি পরেরটাতে। এটা থেকে আরো কোনো কনফিউশন আছে কি ফিডব্যাক নিয়ে? ওকে, এবার চলে যাচ্ছি পরেরটাতে। এখন ডাইজেস্টিবিলিটি বলতে আমরা কি বুঝি? ডাইজেস্টিবিলিটি বলতে যেটা বলছে, ডাইজেস্ট মানে তো আমরা বুঝি, তাই না, হজম, বা আমরা কতটুকু অ্যাবজর্ব করতে পারি। সো ওই ইউজার এক্সপিরিয়েন্সার হওয়ার ক্ষেত্রেও, এক্সপিরিয়েন্স রিসার্চার হতে গেলেও আপনাকে ইউজারের ডাইজেস্ট করার অ্যাবিলিটিটা আপনাকে বুঝতে হবে। তার মানে তার লিভার বা তার কিডনিতে কতটুকু সে খাবার ডাইজেস্ট করতে পারবে সেটা আপনাকে বুঝতে হবে। এখন এটা তো খাবারের কোনো মেজারমেন্ট হবে না, এখানে হবে কি যে ইউজারের নিডটা মেজারমেন্ট করতে হবে। এখন কিভাবে হবে? সে লাইক আপনি অনেকগুলো ইনফরমেশন কি আছে, আচ্ছা এভাবে যদি আমি বলি, ধরেন আপনাকে বলা হলো একটা আপেল গিলে খেয়ে ফেলেন, পসিবল? না, পসিবল না। ইভেন পসিবল না। যদি একটা খাবারে আমি অতিরিক্ত হচ্ছে সিলিউ ইউজ করি, সেটাও কিন্তু ইউজার নিতে পারবে না। হ্যাঁ, সেটাই বলছি যে আপনি একটা আপেল কিন্তু আপনি কিন্তু গিলে খেতে পারবেন, তাহলে আপনাকে কি করতে হচ্ছে? পিস পিস করে, অথবা আপনি মানে চাবায় চাবায় কিন্তু কি খেতে হচ্ছে এটাকে। তার মানে এই ডাইজেস্টিবিলিটির ক্ষেত্রে ওই এক্সাম্পলটাই আমি দিতে চাচ্ছি যে আপনি যখন কোনো ইনফরমেশন পাচ্ছেন, ক্লায়েন্ট ইনফরমেশন পাচ্ছেন, তখন এই যে দেখেন আমরা এই যে অনেকগুলো রেজিস্ট্রেশন, এই যে ফর্মটা দেখতে পাচ্ছি, এখন এটা যদি এরকম হতো যে জাস্ট একটা ফর্ম, পুট ইউর ইনফরমেশন, আপনি কি করতেন? একবারে সব লিখতে হতো আপনাকে, একবারে সবগুলো ইনফরমেশন দিতে হতো। বাট বেটার কি যে আপনি প্রত্যেকটা স্টেজে এসে প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে আপনি প্রোভাইড করছেন এবং সেগুলো আলাদা আলাদা ডকুমেন্টেশন করতে পারছেন আপনি। ডাইজেস্টিবিলিটি বলতে সেটাই বোঝাচ্ছে যে আপনার ইউজারের ইনফরমেশনগুলোকে, লার্জ ইনফরমেশনগুলোকে স্মল পিসে কনভার্ট করে সেটাকে ইউজারের কাছে আরো ফ্লেক্সিবল ওয়েতে রিপ্রেজেন্ট করা, এবং এটাই হচ্ছে ডাইজেস্টিবিলিটি নামে পরিচিত। যেখানে বলে দিচ্ছে যে ডোন্ট লেট ইউর ইউজার ডাউন উইথ লং পিস অফ কন্টেন্ট। ইউজার কিন্তু বড় ইনফরমেশনে অনেক বিরক্ত হয়ে যায়, বা অনেক বেশি ইনফরমেশন থাকলে সেখান থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায়। সো আপনাকে কি করতে হবে? প্যারাফ্রেজিং করতে হবে। প্যারাফ্রেজিং লেখার মধ্যে যে বলেন যে একটানা লেখার দরকার নেই, কি করতে হয়? প্যারাফ্রেজ করতে হয়, যে ভাগ ভাগ করে লিখতে হয়। এই ঠিক ইনফরমেশনের ক্ষেত্রেও, ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে প্যারাফ্রেজিং বা আমার পিস মানে এটাকে ডিভাইড করে করে আমাকে কাজ করতে হবে, এবং যেটাকে বলা হচ্ছে ডাইজেস্টিবিলিটি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? ওকে, আচ্ছা এবার হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি বলতে যেটা বোঝাচ্ছে, ডাইজেস্টিবিলিটি আর ক্ল্যারিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে, যেমন দেখেন একই ইনফরমেশন আপনি ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন, কিন্তু যদি আপনার ওখানে কোনো কনফিউশন ক্রিয়েট করে ফেলেন আপনি ইউজারের কাছে, তখন ইউজার কিন্তু একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস, আমরা অনেক সময় দেখেন একটা অ্যাপসে ইনস্টল করার পরপরই কিছুক্ষণ পরে আনইনস্টল করে দিই। অনেকের ক্ষেত্রে এটা হয়েছে কিন্তু, যে একটা অ্যাপ ইনস্টল করেছে, মনে হচ্ছে যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু ওটা অ্যাপ ইনস্টল করার কিছুক্ষণ পরে আর ভালো না লাগে ওটা আনইনস্টল করে দিয়েছে। তার কারণটা কি? বিকজ ল্যাক অফ ক্ল্যারিটি। তার মানে এটার মধ্যে আমার ক্ল্যারিটি নাই। কিভাবে আমরা বুঝবো? ধরেন দেখেন গেট স্টার্টেড ফর ফ্রি, ধরে নিলাম একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর এখানে আপনার লেখা আছে গেট স্টার্টেড ফর ফ্রি, আপনি এটাতে ক্লিক করতে কি খুব বেশি সময় নেবেন? না, নেবেন না। কিন্তু যখন এই নিচে একটু ছোট্ট করে একটু খোঁচা মারা কথা লেখা আছে ক্রেডিট কার্ড নিতে, তখন কিন্তু আপনি এখানে ক্লিক করতে যে আর করতে পারবেন না, তখন হাত আপনার থেমে যাবে। বুঝতে পারছি বিষয়টা? তার মানে ক্ল্যারিটি বলতে, হ্যাঁ, আমার যদি যা দিব সেটার জন্য আমার ওই মানে প্রলোভন টাইপের কিছু না হয়, যে যাতে আমার ইউজার যাতে ডিস্ট্রাক্ট না হয়ে যায়, ইউজার যেন আমার কনফিউজ না হয়ে যায় আমার এটা আদৌ হবে নাকি না। তার মানে ও কল টু অ্যাকশন যেটাকে বলা হচ্ছে, অ্যাকশন মানে অ্যাকশন, ও যাতে ডিরেক্ট অ্যাকশন নিতে পারে ওখানে, যদি আসলে স্টপ বাই না করে। কারণ অনেক অ্যাপস, অনেক সিমিলার ওয়েবসাইট, অনেক অনেক কিছু আছে, এমন না যে আপনার অ্যাপটাই একমাত্র অ্যাপ, আপনার সার্ভিসটা একমাত্র
সার্ভিস, অনেক সার্ভিস আছে। So, সব সার্ভিসের মধ্যে কিভাবে আপনার সার্ভিসটাকে আপনি আলাদা করবেন, এইভাবেই আলাদা করার অপশন, যেভাবে আপনি কি একটা ইউজারকে ক্ল্যারিটি দিতে পারেন। যখন আপনি ইউজারকে মানে কি বলবো এটাকে ক্লিয়ার ইনফরমেশন এবং ইউআই প্রোভাইড করতে পারেন, তখনই সেটা ইউজারকে ওই জায়গাটাতে ধরে রাখতে সহযোগিতা করে। ক্লিয়ার সবাই বিষয়টা? জি জি স্যার, জি ক্লিয়ার। ওকে ওকে, এবার হচ্ছে ফ্যামিলিয়ারিটি। এখন এই জায়গাটা থেকে ফ্যামিলিয়ারিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার ক্ল্যারিটি আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ক্ল্যারিটি হচ্ছে আপনি যখন কোনো ডিজাইন করবেন বা যখন ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে ফার্স্ট অফ অল এটা চিন্তা করতে হবে ইউজারকে আমি সেকেন্ড থট, যখন সে কোনো একটা অ্যাকশন কল করতে যাচ্ছে, ধরেন আপনি একটা কাজে মানে অলরেডি মাইন্ড করে ফেলছেন, এখন কেউ এসে বলে এটা ভালো না, তাহলে কি আপনার ভালো লাগবে? না। আপনি অলরেডি 99% মোটিভেটেড, 1% ওটার মধ্যে কি আছে একজন এসে বলে যে এটা ভালো না, তখন কিন্তু আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই ধরনের কোনো অপশন সেখানে দেওয়া যাবে না, কারণ কি মাল্টিপল অপশন তার কাছে আছে, মানে মাল্টিপল সার্ভিস তার কাছে অ্যাভেলেবেল আছে। আপনার সার্ভিস না হলে সে আরেকটা সার্ভিসের কাছে যাবে। যেহেতু আপনার কম্পিটিটিভ মানে কম্পিটিশনটা বেশি, সেই ক্ষেত্রে আপনাকে এমনভাবে ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে যাতে যে ইনফরমেশনটা দেয় সেটার জন্য অথেন্টিক এবং সেটার জন্য ক্লিয়ার হয়, ক্লিয়ারিফিকেশন থাকে ওটার মধ্যে। জি বুঝতে পেরেছি? জি জি ওকে, ঠিক আছে। এবার হচ্ছে ফ্যামিলিয়ারিটির মধ্যে এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে মেক ইউর ডিজাইন ইউজিং ফ্যামিলিয়ার থিংস। ফ্যামিলিয়ার থিংস বলতে যেটা বোঝাচ্ছে, যেমন এটাও কি একটা নোটিফিকেশন বাটন, এটাও একটা নোটিফিকেশন আইকন। ধরে নিলাম মানুষ কোনটাকে ভালোভাবে চিনবে? ফার্স্ট ওয়ানকে, কারণ এখানে আমরা অভ্যস্ত হুম, এই বাটনটার সঙ্গে। হ্যাঁ, বেল বাটন ফার্স্ট এডটাকে চিনবে, তার কারণটা কি এটাতে আমরা অভ্যস্ত। ইভেন অভ্যস্ত না হলেও বেলটা বুঝলে আমরা বুঝি এটা টিউন করে, নোট করে, তাই না? এটা নোটিফিকেশন না জানলে এটাকে বেল তো বুঝি আমরা। এখন আপনি অনেক ক্রিয়েটিভ ডিজাইনার, আপনি অনেক অনেক ভালো কিছু বোঝেন, অনেক বিশাল চিন্তা করে ফেলছেন, কিন্তু অনেক বিশাল চিন্তা করতে যে যদি আমার ইউজারের মানে মাথার উপর দিয়ে চলে যায় জিনিসটা, তাহলে কিন্তু আপনার সেটার সাথে কোনো সামঞ্জস্য থাকবে না। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে প্রিভিয়াস মানে এটা কি বলে পূর্বপুরুষরা কি করে আসে, মানে পূর্বে কি হয়েছে সেটা ট্রেন্ডটাকে ফলো করে আপনার আপনার ডিজাইনে বা আপনার সেন্সের মধ্যে কাজে লাগানো, এবং এটাকে বলা হচ্ছে ফ্যামিলিয়ারিটি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি দ্যাটস মিন হিস্টোরিক্যাল গ্রোথ আর কি। Yes, আমাদের হিস্টরির সাথে historical সামঞ্জস্য অবশ্যই। রেখে তারপরে আমরা কিছু একটা আউটপুট বের করব যেটা অনায়াসেই আমাদের ইউজার বুঝতে পারবে। হুম হুম, যেমন আমি যদি বলি নোটিফিকেশন বোঝানোর জন্য এখানে যেমন এই বেলটা ইউজ করলো, এখন স্কুলের ইয়া বেলও কিন্তু আমরা সাইন হিসেবে দিতে পারি, তাই না? স্কুলের সাইন বেলটাও কিন্তু স্কুলের ওই যে হাতুড় দিয়ে পেটানো ওই বেলটাও কিন্তু দিতে পারি আমরা, কিন্তু ওইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি, ওইটা মানুষ চিনবে না, ওইটা মানুষ চিনতে সময় বেশি লাগবে, কিন্তু এটা কিন্তু খুব ইজিলি মানুষ গেস করতে পারবে। অর্থাৎ যা চলে আসতেছে সেই ট্রেন্ডটাকে ফলো করা, সেই ট্রেন্ডটাকে ফলো করে নতুন যদি কোনো কিছু করা যায় সেটা করতে হবে। ওকে, এইটা হচ্ছিল আমার কি 5টা প্রিন্সিপাল, এবং এই 5টা প্রিন্সিপাল ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মানে কি বলবো এটাকে ইফিসিয়েন্ট ওয়ে, মানে আপনি যদি কাজ করেন আপনার এই জিনিসগুলোকে ফলো করে বারবারই আপনার রিপিট করে করে কাজ করতে হবে। এখন পরের স্লাইডে যাচ্ছি। এখন এবার আসি, এখানে আরেকটু তেনা পেঁচানো কথা আছে। তেনা পেঁচানো কথা বলতে যেটা বোঝাচ্ছি যে এ গুড ইউআই ইজ নট অ্যান এক্সাম্পল অফ গুড ইউজার এক্সপিরিয়েন্স। ওই যে বলে না, কথা কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে দর্শন ভারী, তারপর হচ্ছে কি গুণ বিচারী। আবার কি হয়, খালি দর্শন ভারী হলেই হয় না, গুণও থাকতে হয়। কথাটা কি এরকম না? বিষয়টা দুইটা বিষয়ই থাকে। তাহলে এখন এই ইউআই ইউএক্স এর মধ্যে আমাকে একটু বলেন, এই দুইটাই কিন্তু কি কিসের বোতল? সসের বোতল, তাই না? কিসের বোতল মনে হচ্ছে? হ্যাঁ, সসের বোতল। আচ্ছা, এখন সসের বোতল হতে এটা দেখতে কি অনেক চমৎকার, কিন্তু এটা হচ্ছে মোটা ফ্যাট ভুড়ি হয়ে গেছে এরকম ডিজাইন। তাহলে এরকম এই যে খাটো ডিজাইনের সাথে যদি আপনি এটা ডিজাইন কম্পেয়ার করেন, এটা কিন্তু এটা 10-এ ধরে নিলাম 8 পেলো, এটা পেলো হচ্ছে 4, কিন্তু ইন টার্মস অফ ইউজার এক্সপিরিয়েন্স এটা কিন্তু আবার 10-এ ধরতে গেলে 10ই পাবে, এটা পাবে হচ্ছে 2। তার কারণটা কি? তার কারণ হচ্ছে গুড ইউআই ইজ নট অ্যান এক্সাম্পল অফ গুড ইউজার এক্সপিরিয়েন্স। তার মানে শুধু ইউআই ভালো হলে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো হলেই হবে না, ইউআইও ভালো করতে হবে। আবার শুধু ইউআই ভালো হলে হবে না, আপনাকে কি করতে হবে? ইউজার এক্সপিরিয়েন্সটাও ভালো করতে হবে। একজনের সাথে হ্যাঁ ইউজেবল হতে হবে। ক্লিয়ার এক্সাম্পলটা সবাই? জি স্যার। ওকে ফাইন, এবার চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি এবং কম্পারিজনস দেখি।
ফেসবুকের ইউআই এর কথা যদি আমরা বলি, দেখেন 2006 সালে যখন প্রথম ফেসবুক ছিল, এখন এই ধরনের ওয়েবসাইট দেখলে আমরা কি ইগনোর করি, 1 সেকেন্ডও লাগে না ইগনোর করতে। 2006 থেকে 5 বছর পরে 2011 সেটা আরেকটু কি হলো, একটু ডেকোরেটেড হলো, আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হলো ইউজারের জন্য। 2011 থেকে শুরু করে আমি যদি 2 বছর আগের কথা, 2008 এর কথা যদি দেখি, এখান থেকে এটার মধ্যে কিন্তু আস্তে আস্তে কি হলো, একটা আপডেট হয়ে আবার 2011 এসে এরকম একটা লুক আসলো। 2013 এসে আবার কি হলো, এরকম একটা লুক হলো। এভাবে 2016, 2018, 2020 এসে ডিফারেন্ট ইউআই কিন্তু ইউজারের জন্য রিপ্রেজেন্ট করছে ফেসবুক। দেখবেন কিছুদিন আগেও ফেসবুকের মোবাইল অ্যাপসটা আপডেট হয়েছে। এখন এটা কেন করতেছে এবং এটার সাথে আদৌ ইউজার এক্সপিরিয়েন্সের কোনো রিলেশন আছে কিনা মাথায় রাখবেন। যখনই ইউজার এক্সপিরিয়েন্স আপডেট হবে তখনই ইউআইটা আপডেট হবে। যখনই ইউজার এক্সপিরিয়েন্স আপডেট হবে তখনই কি হবে, ইউআইটা আপডেট হবে। যেমন ধরেন আপনার একটা সময় কোম্পানিতে কি করা হতো যে খাতা কলমে কি কোম্পানির মানে অ্যাসাইনমেন্ট গুলোকে খাতা কলমে জাজ করা হতো। খাতা কলমে জাজ করতে করতে একটা পর্যায়ে কি হলো যে আমার মোবাইল কি কম্পিউটারে ওয়ার্ড বা এক্সেল সফটওয়্যারের মাধ্যমে সেটাকে কানেক্ট করা হলো। আবার এক্সেল থেকে কি হলো, ওয়ার্ড থেকে কি হলো, সেটা এখন চলে গেছে কি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, একটা সফটওয়্যারের মাধ্যমে কি করা হচ্ছে, একটা টোটাল একটা কোম্পানি এমপ্লয়ীদের সকল ইনফরমেশন গুলোকে কি করা হচ্ছে, দেখাশোনা করা হচ্ছে। তার মানে আলটিমেটলি তিনটার ক্ষেত্রে কিন্তু কাজ কি ছিল, ইউজারের কাজ মানে ইউজারের এমপ্লয়ীদের কি ম্যানেজমেন্ট করা, তাই না? তিনটাতেই কিন্তু একই থিম, ইউজার কি এমপ্লয়ি ম্যানেজমেন্ট। কিন্তু যখনই ইউজার এক্সপিরিয়েন্স চেঞ্জ হচ্ছে তখনই কি আলটিমেটলি প্ল্যাটফর্ম এবং ইউআই চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে খাতা ছিল, তারপর কি হলো সফটওয়্যারে চলে গেল, সফটওয়্যার থেকে আবার কি হয়ে গেল সফটওয়্যারে, মানে কি বলছে এটাকে, এক্সেলে ছিল, তারপর এক্সেল থেকে একদম ডিরেক্ট সফটওয়্যারে, একটা নিজস্ব একটা সফটওয়্যারে চলে গেল। তার মানে যখনই ইউজার এক্সপিরিয়েন্স আপডেট হচ্ছে তখনই আলটিমেটলি ইউআই বাইরের লুকটাও কি হয়ে যাচ্ছে, আপডেট হচ্ছে। আরো খোলামেলা করে বলি, যখন আপনি মানে মানে চেকন থাকবেন বা শুকনা থাকবেন তখন আপনাকে দেখতে একরকম লাগবে, আপনি ইউজার ইন্টারফেসটা হবে একরকম। কিন্তু যখন আপনার মোটা হয়ে যাবেন, তখন যখন আপনি ইউজার এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, তখন দেখবেন যে আপনাকে দেখতে আবার আরো অন্যরকম লাগতেছে। বিষয়টা কি বোঝাতে পারছি কিনা আমি? জি স্যার, বুঝতে পারছি। সবাই তো বুঝতে পারছি? জি স্যার। ওকে ফাইন। বুঝতে পারছি। ওকে, এখন এখানে আসি, দেখেন বিফোর এন্ড আফটার। এটা হচ্ছে একটা কফির অ্যাপস। দেখেন এই অ্যাপসটার মধ্যে ডিফারেন্স একটু খেয়াল করেন। এখানে কি করতেছে যে 10 পয়েন্ট যদি সে কভার করে তাহলে সে কি পাবে, নেক্সট রিওয়ার্ড পাবে। অর্থাৎ পুরো কফির থিমটা কি, যে 10 পয়েন্ট যদি সে 10 বার যদি কফি নেয় এরকম যদি কিছু করে তাহলে সে কি করবে, যে একটা রিওয়ার্ড পাবে। এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, এটা দেখে মনে হবে কি যে অনেক কিছু আছে এর মধ্যে, এটা মানে একটু একটু কি মনে হচ্ছে, একটু ক্রাউডি মনে হচ্ছে না? বাট এট দ্য সেম টাইম যদি এটার দিকে কম্পেয়ার করেন, দেখেন কি হচ্ছে, জাস্ট এখানে বড় করে লেখা আছে, মেইন ইনফরমেশনটাকে খুব হাইলাইট করা আছে, 10 পয়েন্ট তোমার লাগবে। এত স্লাইড বার এত কিছু দেওয়ার কোনো দরকার নেই, এত কফি এত কিছু দেওয়ার দরকার নেই। তার কারণ কি, এখানে কফির ছবিতে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা কফির এবং এখানে জাস্ট ইনফরমেশনটাকে হাইলাইট করে বোঝানো হয়ে গেল যে কি আমার 10 পয়েন্ট হলে আমি কি পরের রিওয়ার্ডটা পাচ্ছি। এটাও একই থিম প্রোভাইড করছে, এটাও একই থিম প্রোভাইড করছে, কিন্তু ডিফারেন্সটা কোথায় হলো, যখনই ইউজার এক্সপিরিয়েন্সটা আপডেট হয়ে গেল তখনই আমার কি হয়েছে, ইউজার ইন্টারফেসটাও আপডেট করে দিচ্ছে, অথবা ইউজার ইন্টারফেসটা আপডেটের মাধ্যমে ইউজারের কাছে এক্সপিরিয়েন্সটাকে আরো বেশি ইজি করে দিল। বুঝতে পারলাম এই এক্সাম্পলটা? আচ্ছা, এখন আসি এয়ারবিএনবি। এয়ারবিএনবির অ্যাপটা যদি দেখি আমরা, এয়ারবিএনবির অ্যাপের একদম ফার্স্টের দিকে ছিল দেখেন কি অবস্থা, আর এখন দেখেন কি অবস্থা হয়েছে। তখন শুধু কি ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে কি করা যেত, লগ ইন করা যেত, আর ফেসবুক দিয়ে। এখন কি হলো, গুগল দিয়ে করা যায়, ফেসবুক দিয়েও করা যায়, আবার সাইন আপ সাইন ইন অপশন আছে, আবার শো মোরের অপশন আছে। সো আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে ভ্যারাইটিজ অফ অপশন কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে এবং আপডেট হচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্স আপডেট হচ্ছে। আচ্ছা, সো এগুলো কিছু এক্সাম্পল আমি এখানে নিয়ে এসেছি যা দেখানোর জন্য। যেমন এটা যদি আমরা বলি, এটাকে এটা বলেন তো, এটা গুড না ব্যাড ইউআই এর এক্সাম্পল? এটা কি গুড ইউআই হবে না ব্যাড ইউআই হবে বলেন তো? ব্যাডই হবে, ব্যাড হবে না, গুড হবে না, মানে একদম ব্যাড হবে। এটা ব্যাডই হবে। কেন ব্যাড বলছি আমরা, কারণ আজকে 2020 সালে এসে আমরা যারা কম্পিউটার ইউজ করছি তারা এটা দেখে আমরা ব্যাড বলছি, কিন্তু যখন 2005-06 যখন আমরা কম্পিউটার ইউজ করেছি তখন তাদের কাছে এই জিনিসটা কি ছিল, অনেক বেশি সুন্দর বা অনেক বেশি লুক্রেটিভ ছিল। তার মানে কি, আমার মানে কথার মানেটা কি বুঝতে পারছেন, যে আমার যখন টাইম স্পেন্ডটা তৈরি হচ্ছে, টাইমের গ্যাপটা যখন তৈরি হচ্ছে এবং ইউজার যখন আপডেট হচ্ছে, আলটিমেটলি ইউজার আপডেটের সাথে সাথে ইউজার ইন্টারফেসটারও আপডেট করতে হচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্সেরও আপডেট করতে হচ্ছে। অর্থাৎ পার্টিকুলার টাইমের জন্য পার্টিকুলার আপডেট এবং পার্টিকুলার মানে কি বলবো এটাকে, থিমটা ফলো করাটা অনেক বেশি জরুরি। বুঝাতে পারলাম বিষয়টা? ওকে,
কয়েকজন মাত্র কথা বলছে, বাকিরা কি মানে একদম চুপচাপ কথা না বলে অ্যাটলিস্ট মেসেজে বলবেন যদি নেটের প্রবলেম থাকে, তাহলে আমি কথা বুঝবো বললে তো যে এখানে গরমিল হয়ে যাবে, এই জন্য একজন বলতেছে তো একজন বল। স্যার কথা বললে ইকো হয়, আর যদি প্রবলেম হয় তাহলে আমরা আর কি আনমিউট করে কথা বলবো। না না না, অ্যাটলিস্ট মানে আমার তো রেসপন্স দেখতে হবে, নাহলে দেখা যাচ্ছে যে কেউ বুঝলো না, সে বলতেও পারছে না। সেই জন্য আমি বলছি যে হয়তোবা মেসেজে নক করে দিলে আমি বুঝতে পারবো যে আপনি ওকে স্যার, বুঝতেছেন নাকি না। ঠিক আছে, সবাই একটু ওকে, রেসপন্স থ্যাংক ইউ। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্সের ওয়ার্কফ্লোটা আমরা কিভাবে মেইনটেইন করতে পারি সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এখানে টোটাল 9টা পয়েন্ট আছে। 9টা পয়েন্টে আমি জাস্ট এখন ব্রিফ করে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ, মানে ওয়ার্কফ্লো যে আপনি করবেন, আপনি যে ইউজার এক্সপিরিয়েন্স করবেন বা আপনি ইউজার ইন্টারফেস ডিজাইন করবেন, আপনার তো একটা ওয়ার্কফ্লো মেইনটেইন করতে হবে। সেটা কিভাবে হবে সেটার জন্য এখানে আমি যে পয়েন্টগুলো লিখেছি এগুলো জাস্ট লিখে রাখেন, এগুলো আমি পরে ডিটেইলস আলোচনা করব। আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ ইনসাইট বলতে আমি জাস্ট এগুলোর এক লাইন করে ব্রিফ দিয়ে যাচ্ছি, আমরা পরবর্তীতে ক্লাস বাই ক্লাস এগুলো আরো ডিটেইলস আলোচনা করব যেহেতু আমাদের মডিউলে আছে এগুলো। সো আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ ইনসাইট বলতে যেটা বোঝাচ্ছে, আপনি যখন যে রিসার্চটা করেন সেই প্রত্যেকটা রিসার্চেরই কিন্তু একটা ইনসাইট থাকে, একটা কি নোটস থাকে, একটা পয়েন্টস থাকে। সেই পয়েন্টসগুলোকে বোঝা, জাস্ট রিসার্চ করে ওই জিনিসগুলোকে মানে নোট ডাউন করে রাখা না। রিসার্চের মাধ্যমে আপনার ওই জিনিসগুলোর আলটিমেট গোলটা কি, আলটিমেট মানে স্যাটিসফ্যাকশনটা কোথায় আসবে, রিসার্চের ওই কি নোটটা কি। সে লাইক আপনি বাংলাদেশের রচনা, লাইক বাংলাদেশের উইকিপিডিয়াতে আপনি যে বাংলাদেশ সম্পর্কে জানলেন, আপনি এখন জানার পরে বাংলাদেশের অনেক কিছু আপনি ইনফরমেশন নোট ডাউন করলেন, কিন্তু আপনার প্রেজেন্টেশনটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে। কিন্তু আপনি কি করেছেন, সব ইনফরমেশন ঠিকই কালেক্ট করেছেন, কিন্তু মেইন যে পয়েন্টগুলো লাগবে, ইনসাইট যেগুলো লাগবে, সেগুলোকে আপনি কি করেন, নোট ডাউন করেন বা ওইগুলোকে হাইলাইট করতে পারেননি। তার মানে ওই যে হাইলাইটেড যে ইনসাইটগুলো থাকবে, যে রিসার্চের যে ইনসাইটগুলো থাকবে, সেগুলোকে বুঝতে হবে যে কি পারপাসে আপনি রিসার্চটা করছেন বা এটার কাজটা কি হবে। ইনফরমেশন আর্কিটেকচার একটু আগে বলছি কি কারণে আমরা ক্রিয়েট করব, ওয়্যার ফ্রেমিংটাও বলেছি কি কারণে হবে। অর্গানাইজিং ইউএক্স ফ্লো বলতে যেটা বলছি ইউজার এক্সপিরিয়েন্সের ফ্লো, অর্থাৎ আমরা যে কাজ করছি সেটার এই যে ওয়ার্কফ্লো যেটা বলছি সেটা একটু আচ্ছা সরি। সো যেটা হচ্ছে অর্গানাইজিং ইউজার ইউএক্স, যেটা বোঝাচ্ছে যে আপনার ইউজার এক্সপিরিয়েন্সের যে কাজের যে প্রসেসগুলো আছে, ওই যে ইনফরমেশন আর্কিটেকচার, তারপর হচ্ছে ওয়্যার ফ্রেমিং, প্রোটোটাইপিং, এগুলোর ফ্লোগুলোকে মেইনটেইন করে, এগুলো অর্গানাইজ করে রাখা, যে কোনটার পর কোনটা করছেন, সেগমেন্টাইজ করে রাখা, এই বিষয়গুলোকে মেক শিওর করে রাখা। এরপর হচ্ছে র্যাপিড প্রোটোটাইপ বলতে যেটা বোঝাচ্ছে, প্রোটোটাইপিং জিনিসটা আমরা জানি, বাট র্যাপিড প্রোটোটাইপ বলতে হচ্ছে আপনি তো অনেক মানে যেহেতু ইউজারকে আপনি মানে যে সফটওয়্যারটা আপনি প্রোভাইড করবেন, যে ওয়েবসাইট আপনি প্রোভাইড করবেন, সেটার মধ্যে যে কানেক্টিভিটিটা হবে, সেই কানেক্টিভিটির জন্য লং লেন্দি না হয় বা লং টার্মের জন্য না হয়। লং টার্ম বলতে কি বলছে, যে আপনি এমন কিছু ফিচার অ্যাড করেছেন, কিভাবে বোঝাবো এটাকে আমি, সো লাইক যেমন একটু আগে বললাম যে যখন আপনি ফেসবুকের হোমে থাকেন, ওয়াল থেকে আপনি কিন্তু চাইলে কোন কোন জায়গায় সুইচ করতে পারেন। আপনি প্রোফাইলে যেতে পারেন, আপনি সেটিংসে যেতে পারেন, আপনি গ্রুপে যেতে পারেন, আপনি গেমসে যেতে পারেন, আপনি অমুক জায়গায় অনেক জায়গায় কিন্তু যেতে পারেন, তাই না? এইটাই হচ্ছে কি আমার র্যাপিড প্রোটোটাইপিং, অর্থাৎ আপনার ইউজারকে আপনি একটা জায়গার মধ্যে সব ধরনের কানেক্টিভিটি করে দিয়েছেন, এবং এটাকে আমাদের করতে হবে। এটা আমরা যখন এক্সডি দিয়ে কাজ করব তখন আমরা দেখব যে প্রোটোটাইপিংটা কিভাবে করতে হয়। বিল্ডিং ডিজাইন সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছে, আপনার ডিজাইনের জন্য সিস্টেম আর ইন্টারফেস দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, সিস্টেম হচ্ছে যে আপনি আপনি ধরে নাও আপনি ব্রাউজ স্ক্রিনটা আপনি ডিজাইন করছেন বা ব্রাউজার আপনি পেজটা ডিজাইন করছেন। ব্রাউজার পেজ ডিজাইন করার জন্য আপনি কিন্তু ওই ব্রাউজের জন্য কি কি আইকন ইউজ করবেন, কি ধরনের টাইপোগ্রাফি ইউজ করবেন, কত ফন্ট সাইজ হবে, কোন কালার ইউজ করবেন, কি ধরনের আপনার প্যারাগ্রাফ ডিসটেন্স হবে, এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে সিস্টেম। অর্থাৎ আপনি ওই জিনিসগুলোকে অ্যাসেট আকারে তৈরি করে রাখবেন, এটাকেই বলা হচ্ছে বিল্ডিং ডিজাইন সিস্টেম। এরপর হচ্ছে ডিজাইনিং ইউজার ইন্টারফেস, এটা তো অলরেডি আমরা জানি। এই সিস্টেমের উপর বেস করে আপনি ওই জিনিসগুলোকে সর্ট আউট করবেন, অ্যালোকেশন করবেন, ডিজাইন করবেন। দেন হচ্ছে অ্যাড মোশন ডিজাইন টু ইউআই। মোশন ডিজাইনটা কেন বলা হচ্ছে, কারণ আপনার বিভিন্ন ধরনের অ্যাপের আমরা দেখি না, ট্রানজিশন দেখি না, যে অ্যাপটা ক্লিক করলে একটু উড়ে ধরে আসে বা একটু ভাঙতে আসে বা একটু ডিফারেন্ট মোশন অ্যাপ্লাই হয়ে আসে, এগুলো তো আমরা দেখি, তাই না? প্রত্যেকটা অ্যাপসের মধ্যে কিন্তু কি আছে, মোশন আছে। সেই মোশনগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করা জানতে হবে। এবং ফাইনালি যেটা আছে, টেস্ট, ইমপ্রুভ অ্যান্ড আপডেট। সবকিছু করার পর আমাকে টেস্ট করতে হবে, টেস্ট করার পর যদি কোথাও ইমপ্রুভের দরকার হয় সেটা করবে, এন্ড দেন ফাইনালি আপডেট তো আমার টাইম টু টাইম ইউজারের উপর বেস করে হতেই থাকবে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ইউজার ফ্লো অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্সের
কাজের ফ্লো, এভাবে করে আমাদের কাজগুলো করতে হয়। আচ্ছা, এখন আমরা ওয়্যার ফ্রেমিং নিয়ে কথা বলছিলাম। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? এগুলো অলরেডি আমি জাস্ট ব্রিফ করে দিলাম, আমি আবার এগুলো নিয়ে ক্লাস বাই ক্লাস আলোচনা করব। রিসার্চ ইনসাইটের জন্য আমাকে কি কোনো প্রশ্নের সম্মুখীন করতে হবে নিজেকে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য? ভালো কোনো যদি প্রশ্ন থাকে দুই একটা, যেটা করলে পারে আমি নিজেই নিজের মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো মতো করে গ্রোথ করতে পারবো, এরকম কিছু? কারণ এটা তো অনেক বিশাল একটা বিষয়। হ্যাঁ, যেমন আমি বলি, ধরেন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন হচ্ছে, বা আপনার অ্যাপসটা হচ্ছে সাকিব আল হাসান নিয়ে, আপনি সাকিব আল হাসানের যত হিস্ট্রি আছে সবকিছু নিয়ে, বা আপনি হচ্ছে ক্রিকেট নিয়ে আপনি একটা অ্যাপস বানাচ্ছেন, ক্রিকেটের স্কোর বা এরকম কোনো কিছু নিয়ে অ্যাপ বানাচ্ছেন। এখন ক্রিকেটের স্কোর নিয়ে অ্যাপ বানাতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল কোন কোন বিষয়গুলো রিসার্চ করতে হবে, ওয়ার্ল্ডের যত ক্রিকেট লিগ আছে সবগুলো সম্বন্ধে আপনার একটা রিসার্চ পয়েন্ট তৈরি করতে হবে, তাই না? ফার্স্ট অফ অল, তারপর সেটার মধ্যে কি আবার কি কি লিগের মধ্যে কারা কারা খেলে, প্লেয়ারদের কি লিস্ট, সেগুলোর একটা লিস্ট করতে হবে। অর্থাৎ রিসার্চ মানে যেটা হচ্ছে যে আপনার সব ধরনের ইনফরমেশনগুলোকে আপনার রিসার্চ করতে হবে, কিন্তু আপনার অ্যাপের মধ্যে যাবে কোন পয়েন্টগুলো, সেগুলোর উপর যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটাই হচ্ছে রিসার্চ ইনসাইট। অর্থাৎ আপনি যে সবগুলো লিগকে দেখলেন, সে লাইক আমি জার্মানিতেও ক্রিকেট খেলা হয়, এখন জার্মানির ক্রিকেট খেলাটা তো আপনি কি করতে পারবেন না, আপনার ওই ইসের মধ্যে আপনি হাইলাইট করতে চাবেন না, কারণ কি আপনার ক্রিকেট হয় হচ্ছে এশিয়ান এবং অস্ট্রেলিয়ান এই সাইডগুলোতে। তার মানে রিসার্চের ইনসাইট বলতে সেটাই বোঝাচ্ছে যে আপনার অ্যাপসের সাথে ডিপেন্ড করে, অ্যাপসের উপর বেস করে আপনি যে মানে কি বলবো এটাকে, যে রিসার্চটা করছেন সেটা যেন আন্ডারস্ট্যান্ডিং হয় এবং রিলেভেন্ট হয় টু দা আমার অ্যাকচুয়াল কি বলবো এটাকে অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমি রিসার্চ করার সময় আমার ইনফরমেশন আমি অনেকগুলাই কালেক্ট করতে পারি, কিন্তু পরবর্তীতে আমি নিজেকে প্রশ্ন করব এর মধ্যে আমার কোন কোন জিনিসগুলো প্রয়োজন, সেটা নিয়ে তারপরে আমি হচ্ছে আমার একটা স্ট্রাকচার দাঁড় করাবো। এক্স্যাক্টলি, কারণ আপনি কখনো রিসার্চের ক্ষেত্রে কোনো কমতি রাখবেন না। হয় কি যে লাইক আপনি হয়তোবা জানেন যে এতটুকু হলে আমার হচ্ছে, কিন্তু এমনও হতে পারে যে যে জিনিসটা আপনি স্কেপ করেছেন সেখান থেকে আপনার একটা পয়েন্ট চলে আসতে পারে। এই জন্য রিসার্চ করতে অনেক ওয়াইড রেঞ্জে, কিন্তু রিসার্চের পরে ওখান থেকে আমার কি পয়েন্টগুলোকে বের করে নিয়ে আসতে হয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এরপর হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেমিং অলরেডি বলেছি যে আমার একটা ওয়্যার ফ্রেমিং করতে হয়, অর্থাৎ আপনাকে ফ্রেমিং করতে হয় যে কিসের মধ্যে কি থাকবে, এবং এটা হয়ে থাকে ডিজিটাল ওয়্যার ফ্রেমিং এবং হচ্ছে পেপার ওয়্যার ফ্রেমিং। পেপার ওয়্যার ফ্রেমিং মানে হচ্ছে আপনি কি করবেন, আপনাদেরকে আমি পেপার ওয়্যার ফ্রেমিং করতে দেব অ্যাসাইনমেন্ট হিসেবে। সেটা হচ্ছে যে আপনি একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই অ্যাপসের জন্য আপনার লাইক আপনি অ্যাপের জন্য 24টা স্ক্রিন আপনি করবেন। আপনি কি করবেন, 24টা পেপার কাট করবেন, পেপার কাট করে একটা বোর্ডে কি করবেন, এরকম করে পিন আপ করে বা যে কোনো ভাবে আপনি আঠা দিয়ে লাগিয়ে প্রত্যেকটা স্ক্রিনে আপনি কি কি ফ্রেম মানে কোন কোন ইনফরমেশন রাখতে চান সেটার একটা রাফ স্কেচ করবেন। যে লাইক আমার এই হোম স্ক্রিন, উপরে ইয়া দিয়ে লিখেন হোম, হোমের মধ্যে আমার এই বিষয়গুলো থাকবে, আমার এটার মধ্যে এই জিনিসগুলো থাকবে, এটার মধ্যে এই বিষয়গুলো থাকবে। অর্থাৎ পেপার ওয়্যার ফ্রেমিং হয়, আর হচ্ছে ডিজিটাল ওয়্যার ফ্রেমিং। ডিজিটাল ওয়্যার ফ্রেমিং হচ্ছে কোনগুলো, যেগুলো যে একটু আগে আমরা দেখলাম, এই যে এগুলো হচ্ছে ডিজিটাল ওয়্যার ফ্রেমিং, এগুলো হচ্ছে ডিজিটাল ওয়্যার ফ্রেমিং। আর পেপার ওয়্যার ফ্রেমিং হচ্ছে এই যে পেপার ওয়্যার ফ্রেমিং। বুঝতে পারতেছি বিষয়টা? ঠিক আছে, এই জিনিসগুলো করতে হবে আপনাদেরকে, আমি জাস্ট বলে রাখতেছি, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। অলরেডি দেখেছি প্রোটোটাইপ নিয়েও কথা বলেছি। কেন ওয়্যার ফ্রেমিংটা শেখানো হবে? কোনটা? ওয়্যার ফ্রেমিংটা শেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, আপনাদের ইয়াতে আছে, 4 নাম্বার ক্লাসে মনে হয় আছে। আচ্ছা, এটা গেল প্রোটোটাইপটা, তো আমরা বুঝেছি, একটু আগেও বলেছি। এখন আসি আমাদের 7 ফ্যাক্টস অফ ইউজার এক্সপিরিয়েন্স। একটা ইউজার এক্সপিরিয়েন্সের 7টা কি ফ্যাক্ট আছে, 7টা কি ফ্যাক্ট আছে। তো 7টা কি ফ্যাক্ট বলতে আসলে আমরা ইউজার এক্সপিরিয়েন্সের প্রিন্সিপল নিয়ে কথা বলেছিলাম। প্রিন্সিপলের সাথে ফ্যাক্টরের ডিফারেন্সটা কি হতে পারে, কেউ কি বলতে পারবেন যে প্রিন্সিপল আর ফ্যাক্টরস এর মধ্যে ডিফারেন্সটা কি? আমার কাছে যেটা মনে হয়, প্রিন্সিপালটা হচ্ছে কোর বিষয়, এটা কোনোভাবেই বাদ দেওয়া পসিবল না, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে জাজমেন্ট। ওকে, তারপর আমার কাছে যেটাই মনে হচ্ছে, তো ফ্যাক্টর হচ্ছে মানে প্রিন্সিপাল জিনিসটা হচ্ছে যে মানে আমার এটা মানে এটা লাগবেই, ঠিক আছে। ফ্যাক্টর হচ্ছে যে আমি এটার সাথে মানে বুঝাতে পারতেছি না। আচ্ছা,
মানে নিজে বুঝতেছেন, আমাদেরকে বুঝাতে পারছেন না, তাই তো? আচ্ছা, আর কেউ কি বলবেন? স্যার প্রিন্সিপালটা হচ্ছে স্যার আপনার এটা লাগবেই, মানে নিট এটা এটা ম্যান্ডেটরি। আর ফ্যাক্টরটা হচ্ছে এটা হয়তো নেগেটিভিটি অথবা পজিটিভিটি উভয়ের মাধ্যমে এরকম কোনো কিছু থাকবে স্যার, এটা হয়তো বাধা হতে পারে। আচ্ছা, প্রিন্সিপাল হচ্ছে মানে আপনার ধরে নিলাম একটা ঘর তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, পানি লাগবে, এগুলো হচ্ছে প্রিন্সিপাল। এখন ফ্যাক্টস হচ্ছে কি, ওই রড গুলোকে কিভাবে বসাতে হবে বা কোন পজিশনিং এ বসাতে হবে সেটার জন্য একটা রেশিও থাকে, একটা মেইনটেনেন্স থাকে, তাই না? এইগুলো হচ্ছে ফ্যাক্টস। অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে আপনার ভিতটা তৈরি করবে, ফ্যাক্টস হচ্ছে কি আপনাকে র্যাপিং করবে, মোড়াবে। তার মানে শুধু প্রিন্সিপাল দিয়ে কিন্তু হবে না, আমাকে কি করতে হবে, ফ্যাক্টস এবং প্রিন্সিপালের প্রপার কানেক্টিভিটি করতে হবে। এখন 7টা ফ্যাক্টস থাকে, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়ানো ছিটানো আছে ইউজফুল। ফার্স্ট অফ অল যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইউজফুল। ইউজফুল বলতে যেটা বোঝাচ্ছে, আপনি যখন কোনো প্রোডাক্ট ডিজাইন করেন বা প্রোডাক্টের জন্য যখন কাজ করবেন, ফার্স্ট যে বিষয়টা খেয়াল করতে হবে আপনার ওই প্রোডাক্টটা আদৌ অডিয়েন্সের জন্য ইউজফুল কিনা। ইউজফুল কিনা বলতে কি, সে লাইক আমি ধরে নিলাম যে আপনি একটা অ্যাপস তৈরি করেছেন, যে অ্যাপসটার উদ্দেশ্য হচ্ছে আপনার ধরে নিলাম এটা কি বলবো, এটাকে কি বলবো, যে লাইক অ্যান্টিভাইরাসের জন্য আপনি একটা অ্যাপস তৈরি করেছেন, বা আপনি মোবাইল সিকিউরিটির জন্য একটা অ্যাপস তৈরি করেছেন। এখন মোবাইল সিকিউরিটির জন্য আপনি অ্যাপস তৈরি করেছেন, এই অ্যাপসটার সাথে যখন আপনি মানে এটার কেউ কিছু বলছেন? হ্যালো হ্যালো কেউ কথা না বললে মাইক না স্যার, কেউ কিছু বলছে না। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করে রাখলে তাহলে সাউন্ডটা আসবে না। আচ্ছা, সো এটা বলছিলাম যে আপনি লাইক একটা সিকিউরিটি সিস্টেমের জন্য, আপনি একটা মোবাইল অ্যান্টিভাইরাসের জন্য সিকিউরিটি সিস্টেমের একটা অ্যাপস আপনি তৈরি করছেন। এখন এই অ্যাপসটা যে তৈরি করছেন, আপনার ইউজফুলনেসটা এখানে কোথায়, ইউজফুলটা কোথায় এখানে, ইউজার আসলে কোন দিক থেকে ইউজ, মানে এটাকে ব্যবহার করে, মানে এটা ইউজফুল মানে তো আমরা বুঝি মানে ব্যবহার করে সেটা সুবিধাটা ভোগ করবে। সো আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। অর্থাৎ আপনি জাস্ট অ্যাপটা তৈরি করলেন, এটা অ্যান্টিভাইরাসের অ্যাপ, সে জাস্ট স্ক্যান করতে পারলো, স্ক্যান তো অন্য অ্যাপগুলো দিয়েও করা যায়, অনেক অ্যাপ আছে এগুলো দিয়েও করা যায়, কিন্তু সে যদি এটা আলটিমেটলি ভাইরাসটা কিল না করতে পারলো, তার যদি ইউজফুলি না হলো, তাহলে তো আপনার আলটিমেট এই গোলের বা এই সফটওয়্যারের কোনো মানে থাকবে না। এভাবে আরেকটু ভাবে যদি বলি, সে লাইক একটা কম্পিউটার গেম, কম্পিউটার গেম আপনি দৌড়াই যাচ্ছেন দৌড়াই যাচ্ছেন দৌড়াই যাচ্ছেন, এখন আলটিমেটলি যদি ওটার জন্য কোনো এইম না থাকে, গোল না থাকে, আপনি দৌড়ায় যাবেন কোথায়, এটা যদি না আপনি করতে পারেন, তাহলে কি আলটিমেটলি ওটা কোনো ইউজফুল হবে? আপনার টাইমটা ওয়েস্ট হবে। আমরা অনেক অ্যাপস আছে না যেগুলো আমরা ডাউনলোড করে ইনস্টল করে আমরা করে দিচ্ছি, আনইনস্টল করে দিচ্ছি, একটু আগেও বলেছি, তার কারণটা কি, আমরা ওই অ্যাপসগুলোকে কি ইউজফুল ফাইন্ড আউট করে পাই না, আমাদের কাছে ওটা ইউজফুল মনে হয় না। সো এই জায়গাটা থেকে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স যেটা আমরা ক্রিয়েট করবো সেটার জন্য ইউজারের জন্য ইউজফুল হয়। এখন ইউজফুল আর ইউজেবলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, সেকেন্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইউজেবল। ইউজেবল মানে হচ্ছে সে লাইক আপনি যে অ্যাপসটা তৈরি করেছেন সেটার খুব চমৎকার ইউজার এক্সপিরিয়েন্স আছে, সেটার খুব চমৎকার থিম আছে, কিন্তু সেটা আলটিমেটলি অডিয়েন্স ইউজ করতে কষ্ট পাচ্ছে, মানে কষ্ট হচ্ছে তার ইউজ করতে, সে ফ্লেক্সিবল হচ্ছে না। সে লাইক আমি যদি বলি ফোন করা যায়, মানে কল করবেন, আপনি কল করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কল করা যায়, তারপর কি আপনার হচ্ছে কি আইওএস দিয়েও কল করা যাচ্ছে, আবার 1200 টাকার ফোন দিয়েও কি কল করা যাচ্ছে, তাই না? তাহলে এখন কল করার যে ফিচারটা, এটা কিন্তু প্রত্যেকটাতে কি সেম, ধরতে গেলে প্রত্যেকটাতে কি সেম না? এখন আপনি যদি এমন কোনো ভাবে তৈরি করেন যে আপনার ওই ফিচারটা আসলে ইউজ করতে গেলে একটা স্পেসিফিক ক্যাটাগরির মানুষ হতে হবে, সবাই সেটা পারবে না, আপনি মানে ওইটা সবার জন্য ইউজেবল না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার মানে অ্যাপ, মানে সেই প্রোডাক্টের বা সেই সাবজেক্টের গোলটা কিন্তু আপনি মানে এটাকে কিভাবে বোঝাবো আমি, মানে ইউজেবল করে তুলতে পারছেন না। আমার কথাটা কি বোঝাতে পারছি সবাইকে? যেমন স্যার আমাদের দেশে এখনো মানে যারা বয়স্ক আছে তারা ফিচার ফোন গুলো ইউজ করতেছে, স্মার্টফোন গুলো ইউজ করতে পারতেছে না। হ্যাঁ, পারতেছে না, কিন্তু মানে আমার কথা হচ্ছে ইউজেবল বলতে সেই জিনিসটা বোঝাচ্ছি যে আমার ওই প্রোডাক্টটা ইউজ করা যেতে হবে, নট দ্য লুক। ওই যে লুক ভালো, আমার দেখতে খুব ভালো, কিন্তু আলটিমেটলি আমি ওটা ইউজ করতে না পেরে, ইউজেবল মানে ফিচারগুলো আমার খুব বেশি একটা ফ্রেন্ডলি না, বা খুব বেশি একটা আমি ওরকম কোনো মানে ফ্লেক্সিবিলিটি পাচ্ছি না, সেরকম যদি হয় তাহলে কিন্তু এটা আনইউজেবল থাকবে, আর আনইউজেবল প্রোডাক্ট কিন্তু ওয়েস্টেজ হয়ে যাবে, এটা সবসময় খেয়াল করতে হবে। এরপর হচ্ছে ফাইন্ডেবল। ফাইন্ডেবল বলতে যেটা বোঝাচ্ছে, বাজারে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে, অনেক রকমের কিছু থাকবে, কিন্তু আপনার এই প্রোডাক্টের মধ্যে এমন কিছু ফিচার বা এমন কিছু জিনিস থাকতে হবে যেটা যেন আপনাকে কি করতে হবে, বাকি সবগুলো অ্যাপস থেকে বা বাকি সবগুলো প্রোডাক্ট থেকে স্ট্যান্ড
স্ট্যান্ড আউট করতে পারে। এখন ধরেন আপনার ফুড ফুড ডেলিভারির জন্য যেমন আপনার ফুড পান্ডা আছে, উবার ইটস আছে, তারপর ওই যে হাংরি কি, তারপর বিভিন্ন ধরনের অনেক ধরনের কিন্তু অ্যাপস আছে, কিন্তু কেন মানুষ ঘুরে ফিরে ওই ফুড পান্ডার কাছে যায়, কেন মানুষ ঘুরে ফিরে ওই কি বলে এটাকে যে উবার ইটস এর কাছে যায়? তার কারণটা কি, এটার মধ্যে ফাইন্ডেবল অর্থাৎ এটাকে খুঁজে পাওয়ার ভিতরে একটা বিষয় আছে। তার কারণ কি, এটার ফিচার বা এটার ভিতর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আলটিমেটলি এটা মানুষকে খুঁজে পেতে সহযোগিতা করে, এটা মানুষের কাছে সেই ধরনের ওই জিনিসগুলোকে ক্রিয়েট করে। ক্রেডিবল বলতে যেটা বোঝাচ্ছে আলটিমেটলি যখন আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করছেন, আপনার ওই প্রোডাক্টের ক্রেডিট তো আমরা বুঝি যে প্রোডাক্টের ক্রেডিবল থাকতে হবে, ক্রেডিট মানে এটাকে কি বলবো, এটাকে যে ধরেন আপনি একটা ইউজারকে যখন কোন একটা প্রোডাক্ট দিচ্ছেন, সেই প্রোডাক্টটা থেকে আপনি আসলে কি এক্সপেক্ট করেন, তার কাছ থেকে আসলে কি এক্সপেক্ট করেন। লাইক আপনি একটা প্রোডাক্ট আপনি ডিজাইন করেছেন বা আপনার নিজস্ব একটা প্রোডাক্ট আপনি তৈরি করেছেন, সেই প্রোডাক্টটা যখন আপনি একজন ইউজারকে দিচ্ছেন, সেই প্রোডাক্টের ইউজারের কাছ থেকে আপনি আসলে কি এক্সপেক্ট করেন? তার স্যাটিসফ্যাকশনটাকেই আমরা বলছি কি ক্রেডিবিলিটি, অর্থাৎ ক্রেডিট দিচ্ছে কিনা সে। আপনার ইউজারটা অনেক থাকে না যে একবার ইউজ করে সেটা আর ঘুরে ফিরে আর ইউজ করে না, মানে ওইটা আর মানে মনে রাখার মতো সেরকম কোনো কিছু হয়নি, জন্যই পারফেক্ট ছিল, বা ওইটার মধ্যে আসলে সেরকম কোনো কিছু যে সে বারবার ফিরে আসবে, বা সে ওইভাবে কোনো স্যাটিসফ্যাকশন পায়নি। অর্থাৎ ট্রাস্টের জায়গা এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন, সেটাকে বলা হচ্ছে ক্রেডিবল। অর্থাৎ আপনার ক্রেডিটের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে ইউজার এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এটা অনেক ডিপ কথাবার্তা, তারপরে এটাকে বুঝে নিতে হবে যে আমার আলটিমেট যে গোলটা থাকবে সেটা হচ্ছে ইউজারের স্যাটিসফ্যাকশনটা যদি আমরা গেইন করতে পারি, তাহলে সেটা ইউজারের কাছে কি হবে, ডিজায়ারেবল হবে। মানে ডিজায়ার মানে তো আমরা বুঝি আকাঙ্ক্ষা, ওইটা আকাঙ্ক্ষার একটা প্রোডাক্ট হবে। যেমন আমি যদি বলি হিরো হোন্ডা ভার্সেস আমি যদি ওয়ালটনের মোটরসাইকেলের কথা যদি বলি, কোনটা বেশি, দুইটাই তো মোটরসাইকেল, কোনটা বেশি মানুষ চায়, কোনটা বেশি মানুষ কিনতে চায়? হিরো হোন্ডা। তার কারণটা কি, দুইটাই তো মোটরসাইকেল, দুইটাই তো একই গতিতেই যায়, কিন্তু ডিজায়ারেবিলিটির কারণটা কি, ওই যে ক্রেডিট যেটা, সেটা কিন্তু হিরো হোন্ডা আগেই গেইন করে ফেলেছে, হিরো হোন্ডা কিন্তু আগেই গেইন করে ফেলেছে। হ্যাঁ, ওয়ালটন এট সার্টেন পিরিয়ড পরে যে সে হয়তোবা সেই জিনিসটা পাবে, কিন্তু হিরো হোন্ডা কিন্তু যে নামটা সে ইয়া করে ফেলেছে, ইউজারের যে ফিডব্যাক এবং ইউজারের যে স্যাটিসফ্যাকশনটা গেইন করে ফেলেছে, সেটা কিন্তু আলটিমেটলি পরবর্তী সকল ইউজারের কাছে এটা একটা ডিজায়ারেবল প্রোডাক্ট হয়ে গেছে। ডিজায়ারেবল প্রোডাক্ট হওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে সেটা যেন অ্যাক্সেসেবল হয়। অ্যাক্সেসেবল বলতে কি, অ্যাক্সেসেবল এবং ইউজেবলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, অ্যাক্সেস আর ইউজেবলের মধ্যে ডিফারেন্সটা কিভাবে আমরা দিতে পারি বলেন তো দেখি কেউ? আরেকবার স্যার। অ্যাক্সেসেবল এবং ইউজেবল, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? সামর্থ্য বা আমি ইউজ করে যে স্যাটিসফ্যাকশনটা আসতেছে মানে আমার প্রোডাক্ট থেকে, আর অ্যাক্সেসেবল হচ্ছে আমার অ্যাক্সেস করার জন্য যে একটা পুশ, মানে মাইন্ড পুশিং বলা যেতে পারে। যেমন আমি একটা বিষয় দেখার পরেই আমার মনের মধ্যে হচ্ছে জাগতেছে না এটাকে বিশ্বাস করা যায়, এটা হচ্ছে অ্যাক্সেসেবল বলা যেতে পারে। ওকে, তার মানে অ্যাক্সেসেবল বলতে যেটা বোঝাচ্ছে, আমি আমার প্রোডাক্টের মধ্যে আসলে অ্যাক্সেস করতে পারি কিনা, আমার সেই অ্যাবিলিটিটা আমি নিজের মাইন্ডের মধ্যে আমার ক্রিয়েট করতে পারি কিনা। অর্থাৎ অ্যাক্সেসেবল, ইউজেবল মানে হচ্ছে কি একটা প্রোডাক্টের, এখানে একটু কনফিউশন হবে, ইউজেবল মানে হচ্ছে একটা প্রোডাক্টকে আমরা ইউজ করার জন্য কতটুকু আমরা মানে ইউজার ফ্রেন্ডলি করছে একটা কাস্টমারের কাছে, এটা হচ্ছে ইউজেবল। আর অ্যাক্সেসেবল হচ্ছে ওই ইউজেবিলিটি গ্রহণ, মানে ইউজেবিলিটিটা মানে কি বলবো এটাকে, ওই প্রোডাক্টটা ইউজ করার জন্য তার অ্যাক্সেসিবিলিটির মতো মানে সেই অ্যাবিলিটিটা তার আছে কিনা। বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমার আলটিমেটলি প্রোডাক্টের ভ্যালু তো অনেক বড় একটা বিষয়, তাই না? এখন এইখানে টাকার কাছে আমার একটা আদৌ কি অর্থিত কিনা, অর্থিত বলতে কি ওই টাকার জন্য ওই প্রোডাক্টটা আমার ভ্যালুয়েবল কিনা। হতে পারে না যে লাইক আপনার 10 টাকার একটা প্রোডাক্ট দিয়েও প্রায় 5000 টাকার কাজ করা যায়, আবার 5000 টাকার একটা প্রোডাক্ট দিয়ে 10 টাকার কাজ করা যায় না, হয় না? এরকম অনেক রকমের এক্সাম্পলই তো আছে। সো আমার এই প্রোডাক্টের মধ্যে ভ্যালুয়েবল বলতে সেই জিনিসটাই বোঝাচ্ছে আসলে ভ্যালুর এগেইনস্টে আমার প্রোডাক্টের এফিসিয়েন্সিটা কতটুকু, আমার যে প্রাইস, আমার যে কি বলবো রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে আসলে ইউজারকে যেটা আমি দিচ্ছি সেই ইউজার এটাকে কতটুকু এফিশিয়েন্টলি ইউজ করে তার নিজের বেনিফিট করতে পারছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ভ্যালুয়েবল। এবং অ্যাফোর্ডেবল আর একটা ভাষায় যদি আমরা বলি। সো এইগুলো হচ্ছে 7টা ইউজার ইন্টারফেসের ফ্যাক্টর, মানে ইউজার এক্সপিরিয়েন্সের ফ্যাক্টর। এবং প্রত্যেকটা ফ্যাক্টরি দেখেন এখানে কিন্তু কোনো ডিজাইন বা কোনো কিছু নিয়ে কিন্তু কোনো কথা নেই, এখানে কিন্তু সব কিন্তু কি মাইন্ড রিডিং কনসেপ্ট।
আপনাকে কিন্তু ইউজার মাইন্ড রিড করতে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে দিয়ে। ইউজফুল বলেন, ইউজেবল বলেন, ডিজারেবল বলেন, অ্যাক্সেসিবল বলেন, ক্রেডিবল বলেন, যা কিছুই বলেন না কেন, আলটিমেটলি আপনার একটা ইউজার এক্সপিরিয়েন্সের এই 7টা ফ্যাক্টরকে বেস করে একটা ইউজার কতটুকু স্যাটিসফ্যাকশন পাবে সেটাকে আসলে ডিফাইন করা হয়ে থাকে। সো বলেন এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? তার অনেক ভালো বুঝছি আর কি, স্লাইডটা আরো অনেক বেশি, কিন্তু মনে রাখতে পারবো। আচ্ছা, না এই যে ভিডিওটা পেয়ে গেলে তো আবার এটা দেখে দেখে বুঝতে পারবেন, স্যার কারণ ক্লাসে হয়তো আমরা বুঝে যাই। ভাইয়া কথা বলবো একটা? হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম। ভাইয়া আসলে মানে যদি মানে প্রত্যেক 7টা আবার যদি মানে একবার করে মানে জাস্ট স্লাইডলি একবার একটু বুঝান, তাহলে ব্রেনের ভিতর মানে ভালো করে ক্যাচ হবে। এই 7টা একবার স্লাইডলি মানে একবার করে বলে যাচ্ছি। হ্যাঁ দেখেন, সহজ করে বোঝানোর চেষ্টা করি। ইউজফুল মানে হচ্ছে একটা প্রোডাক্টকে আপনার কেন আপনি ইউজ করবেন, এটার বেনিফিটটা কোথায়। খুব সিম্পলি, ইউজফুল মানে হচ্ছে একটা প্রোডাক্ট আপনি কেন ইউজ করবেন, এটার বেনিফিটটা কোথায়। ক্লিয়ার? ইউজফুলটা বুঝতে পেরেছি? জি জি জি। সেকেন্ড পয়েন্ট, ইউজেবল। ইউজেবল বলতে কি, ওই প্রোডাক্টটা ইউজফুল যে বলছেন আপনি, ইউজফুলটা কি আদৌ ইউজারের কাছে ইউজেবল কিনা। আপনি বললেন যে ওই জিনিসটার মধ্যে স্বর্ণ আছে, এখন ওই ইউজার খালি দূর থেকেই দেখলো, ওটা ইউজ করতে পারলো না, তাহলে কিন্তু সেটার কোনো মানে নাই। বুঝতে পারছি বিষয়টা? ইউজেবল। ফাইন্ডেবল মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা স্ট্যান্ড আউট করতে হবে এমং অল দ্য আদার কম্পিটিটরস। ফাইন্ডেবল হতে হবে, এবং সেটা কিভাবে করবেন আপনি? আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স থট এবং ইউআই ডিজাইন থট দিয়ে। বুঝতে পেরেছি? ফাইন্ডেবল মানে খুঁজে পাওয়া, স্ট্যান্ড আউট করা। জি জি জি। ওকে। ক্রেডিবল মানে হচ্ছে আপনার ক্লায়েন্ট মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড ট্রাস্ট গেইন এবং পজিটিভ ফিডব্যাক। অর্থাৎ একটা প্রোডাক্ট তখনই মানে সাকসেসফুল হয় যখন ইউজার সেটার উপর ট্রাস্ট নিয়ে আসে এবং সেটাকে ক্রেডিট দেয় এবং সেটাকে সে মানে ট্রাস্ট করতে পারে। হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক দিচ্ছে যখন, ক্রেডিট দেয় যখন। এটা ডিজারেবল মানে হচ্ছে ওই ডিজারেবল তখনই হবে যখন ওই আগের 4টা পয়েন্ট, ইউজফুল, ইউজেবল, ফাইন্ডেবল, ক্রেডিবল, 4টা একের সাথে ক্লিক করবে। অর্থাৎ আমার ওই যে বললাম না যে আপনি কেন ডায়মন্ড, না এভাবে না, এভাবে বলি, ওই যে বললাম না যে হিরো হোন্ডা বা আমি যদি বলি এভাবে বলি, সে লাইক ম্যাকবুক নাকি হচ্ছে আমার লাইক বললাম যে 50,000 টাকার একটা ল্যাপটপ, কোনটার উপর মানুষের ডিজায়ারটা বেশি থাকবে যদি ফ্রিতে দেওয়া হয়? আমি ভাই ল্যাপটপ ম্যাকটার উপরে কিন্তু ডিজারেবলটা বেশি থাকবে। আইফোন, ধরেন আইফোনের দাম হচ্ছে, একটা আইফোনের দাম হচ্ছে ধরলাম 1,20,000 টাকা, আবার 1,20,000 টাকারই স্যামসাং গ্যালাক্সির একটা সেট দিল আপনাকে, কোনটা আপনি চুজ করবেন? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কি আইফোনটাকে সিলেক্ট করবেন, তার কারণ কি যে ডিজায়ারেবিলিটিটা এটা আপনার ওই প্রোডাক্টের মধ্যে থাকতে হবে এবং সেটা ডিপেন্ড করে অন ইউজফুলনেস, অন ইউজেবিলিটি, অন ফাইন্ডেবল সলিউশনস এন্ড হচ্ছে ওটা কতটুকু ক্রেডিটেবল, মানে ক্রেডিট কতটুকু আছে, ট্রাস্টের জায়গাটা কতটুকু। এন্ড ডিজায়ারেবিলিটি যখন আসবে, ডিজায়ারেবিলিটির সাথে আরেকটা জিনিস থাকে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ সেটার অ্যাক্সেসিবিলিটি ক্ষমতাটা মানুষের আছে কিনা, অর্থাৎ প্রোডাক্টের অ্যাক্সেস করার অ্যাবিলিটিটা মানুষের আছে কিনা, সাইকোলজিক্যাল অ্যাবিলিটি এবং আউটলুক অ্যাবিলিটি, মানে দেখতে সুন্দর, মানে ওই যে বলে না যে অ্যাক্সেস করা যাবে কিনা। এটা কি, এটা লাইক আপনার একটা জিনিস পছন্দ হয়েছে, লাইক আপনি একটা দোকানে গেলেন, দোকানে যাওয়ার পর আপনার একটা পছন্দ হয়েছে, এখন ওই পছন্দ হওয়ার পর আপনি শুধুমাত্র কি করতে পারলেন, ওটার মধ্যে অ্যাক্সেস করতে পারলেন, কিন্তু আরেকজন শুধু দেখে হা হুতাশ করে গেল, কিন্তু তার ইচ্ছা করতেছে সে ওটা মানে অ্যাক্সেস করবে, কিন্তু সে পারতেছে না। এরকম না বিষয়টা, তো ভয়ও থাকতে পারে, সেটা হলো যে আমি অনেক অ্যাপস ইনস্টল করার পর দেখি যে পারমিশন তারা পারমিশন চাচ্ছে, তো ওইটা দেখে তো অনেকে ভয় করে। হ্যাঁ, অনেকে ভয় করবে, আবার অনেক জায়গায় দেখবে কি ডিরেক্টলি ব্রাউজ করতে পারে। সো অ্যাক্সেসিবল বলতে ওই জিনিসটা খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছে। ধরেন আপনি একটা অ্যাপস আপনি করেছেন, ওই অ্যাপসটার মধ্যে আপনি যখন দেখবেন যে প্রথমে ঢুকতে আপনার পার্সোনাল ইনফরমেশন অনেক চাচ্ছে, ওটা ধরে নিলাম অনেক ভালো অ্যাপস, এখন পার্সোনাল ইনফরমেশন যখন চাচ্ছে তখন সে অনেকের কাছে মনে হচ্ছে কি যে আমার এখন এই পার্সোনাল ইনফরমেশন দিব, এত সময় ধরে আবার এগুলো ফিল আপ করবো, দূর বাদ দেই। এটা কিন্তু অ্যাক্সেসিবিলিটি থেকে কি করলো, স্টপ করলো। কিন্তু এটা যদি এরকম হতো যে ওটা জাস্ট ওখানে ঢুকে সে ব্রাউজে গেলে সবকিছু সে অ্যাক্সেস করতে পারছে, তাহলে কিন্তু সে সবাই এখানে কি করতো, অ্যাক্সেস করতে পারতো। তার মানে অ্যাক্সেসিবিলিটি আর ইউজেবলের মধ্যে ডিফারেন্সটা একটু বুঝেন। ইউজেবিলিটি হচ্ছে যখন ইউজার প্রোডাক্টটা মানে ইউজ করতে যাচ্ছে তখন তার মানে কতটুকু সে ফ্রেন্ডলি বিহেভিয়ার পাচ্ছে প্রোডাক্ট থেকে, সেটা হচ্ছে ইউজেবিলিটি। আর ধরে নিলাম একদল তার ক্ষমতা আছে, আরেকদল মন থেকে চাচ্ছে কিন্তু পারতেছে না,
বিষয়টা এরকম আর কি, মানে এটা একটু কনফিউজিং, মানে কাজ করতে গেলে এটা বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল বলতে যেটা বোঝাচ্ছি, প্রাইসের সাথে আমার প্রোডাক্টের ইউজফুলনেসটা কতটুকু, প্রাইসের সাথে আমার ওই প্রোডাক্টটা আদৌ অর্থিত কিনা। আমি 50,000 টাকার একটা প্রোডাক্ট কিনছি, সেই প্রোডাক্টটা দিয়েও যেমন আমার কি বলবো এটাকে, 5 টাকার প্রোডাক্ট দিয়েও যদি আমার, যেমন এইভাবে যদি বলি, একটা চাকু দিয়ে কি করা যায়, মাছ কাটা যায়, কাটা যায়, সবকিছুই কাটা যায়, তাই না? আবার বটি দিয়েও কিন্তু কি সব কাটা যায়, কিন্তু দেখা যাচ্ছে কি এখন চাকুটাকেই বেশি কি মনে হচ্ছে মানুষের কাছে, ভ্যালুয়েবল মনে হচ্ছে। তার কারণটা কি, কম দামে সস্তায় সব কাজ করা যায়। বিষয়টা কি, মানে আমি কি বোঝাতে পারছি কিনা? ভ্যালুয়েবল বিষয়টা হচ্ছে প্রাইসের সাথে রিলেটেড কিনা আমার প্রোডাক্টটা, প্রোডাক্টের ইফিসিয়েন্সিটা আমার প্রাইসের সাথে রিলেভেন্ট কিনা। জি এমন ভাইয়া হয় না যে অনেক সময় আমরা বলি না যে এত টাকা দিয়ে জিনিসটা কিনা এটা কোনো কাজে লাগতেছে না, তার কারণটা কি, ওটার মধ্যে ভ্যালুয়েবল জিনিসটা নাই, টাকায় সূচেছে, অন্য কিছু না। হুম, জি স্যার। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা দুই ধরনের হয়ে থাকে, স্ট্যাটিক এন্ড ডাইনামিক। স্ট্যাটিক প্রেজেন্টেশন হচ্ছে আপনি যখন কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা আপনি যখন কোনো কিছু ডিজাইন করেন সেটাকে আপনি মক আপ করেন। মক আপ বলতে কি, যে প্রেজেন্টেশনটা আপনি তৈরি করেন, এই প্রেজেন্টেশনটা হতে পারে ডিফারেন্ট ওয়েতে, আপনি মোবাইলে দেখাতে পারেন, আপনি ওয়েবসাইটে দেখাতে পারেন, আপনি আইফোনে দেখাতে পারেন, আপনি স্যামসাং ফোনে দেখাতে পারেন, ডিপেন্ডস অন ইউর প্ল্যাটফর্ম এন্ড ডিভাইস। এটাকে স্ট্যাটিক প্রেজেন্টেশন। আর ডাইনামিক প্রেজেন্টেশন হচ্ছে আপনার মোশন করে দেখানো, এটার রিয়েলিস্টিক প্রেজেন্টেশনটাকে তুলে ধরা, যেটা অ্যাপসটা যখন সে ইউজ করবে সেটা কেমন লাগবে। ওই যে আমরা একটা পয়েন্ট ছিল যে অ্যাড মোর টু ইউর ইউ, এই সেই মোশন, যে ওই প্রোডাক্টটা কেমন ভাবে সেই ইউজারটা ইউজ করবে, ক্লিক করলে কিভাবে কোথা থেকে কোথায় যাবে। একটা হচ্ছে কি স্ট্যাটিক করে দেখানো যে এটা এই স্ক্রিন, এটা এই স্ক্রিন, এটা এই স্ক্রিন। আর একটা হচ্ছে কি ওই একটা স্ক্রিনের মধ্যেই সবগুলো ফিচারকে তুলে ধরা, সবগুলো ফাংশনকে তুলে ধরা। এই যে জাস্ট মোশন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসছি ক্যারিয়ার পাথ ইন ইউআই এন্ড ইউএক্স। ইউআই এন্ড ইউএক্স এর ক্যারিয়ার পাথটা আমরা কি, কোথায় যে আমরা পৌঁছাতে পারি, কয়েকটা ফিল্ড আছে। প্রথমে চলে আসছে ওয়েবসাইট ডিজাইন। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি ইউআই ইউএক্স ডিজাইনটাকে। আচ্ছা আজান হচ্ছে, আমরা একটু স্টপ করি, হ্যাঁ, তারপর আবার শুরু করছি। জি ভাইয়া। ওকে। ব্রাদার
আচ্ছা, সো আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন, অর্থাৎ আপনি অ্যাজ এ ইউআই ডিজাইনার হিসেবে, ইউএক্স ডিজাইনার হিসেবে, একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে আপনার ডিজাইন সেন্সটা যতটা ইম্পর্টেন্ট, তার পাশাপাশি এখানে আরেকটু স্কিল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনের জন্য যে স্কিলগুলো লাগে সেগুলোকে আপনার জানতে হবে, ইনক্লুডিং HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এই তিনটা জিনিস আপনাকে জানতে হবে যদি আপনি ওয়েবসাইট ডিজাইনের অ্যাজ এ কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন হিসেবে কাজ করতে চান। তাহলে আপনি টেমপ্লেট ডিজাইন করতে জানবেন, আপনি ইউআই ডিজাইন করতে জানবেন, অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম আপনি ওটাকে কনভার্ট করে দিতে জানবেন, এবং কোম্পানিগুলো এই ধরনের লোকগুলোকে চেয়ে থাকে। এরপর হচ্ছে অ্যাপ ডিজাইন। এটা অলরেডি আমরা জানি অ্যাপ ডিজাইনের ডিমান্ড কতটুকু, কেমন কি ডিমান্ড, আমি গত ক্লাসে অলরেডি এগুলো নিয়ে খুব ক্লিয়ার আলোচনা করেছি। এই ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনের দুইটা ফেজ হয়ে থাকে, একটা হচ্ছে আপনার আইওএস ডিজাইন আর আইওএস, আর একটা হচ্ছে আপনার কি বলে এটাকে অ্যান্ড্রয়েড ডিভাইস। সো অ্যান্ড্রয়েড ডিভাইস হোক আইওএস ডিভাইস হোক, প্রত্যেকটাতেই আমার ডিজাইন লাগে। সো দুই প্ল্যাটফর্মে আপনার কাজ করার অপশন আছে। সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে আপনি ইউআইএক্স ডিজাইন হিসেবে কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়্যার, আইওএস সফটওয়্যারগুলোর ক্ষেত্রে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো মানে যে সফটওয়্যারগুলো তৈরি করে তাদের সেই টেমপ্লেটের ডিজাইনগুলো করতে হয়। এরপর হচ্ছে গেম ডিজাইন, গেমের ইউআই ডিজাইন, এটা হিউজ ডিমান্ড বলতে নতুন করে বোঝানোর কিছু নেই। গেমের ইউআই ডিজাইনের যে কতটা ইম্পর্টেন্স সেটা আপনার বর্তমানে যে কোনো দিকে তাকালে আপনি বুঝতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার একটু 3D নলেজটা একটু থাকতে হয়, মানে যেহেতু 3D ক্যারেক্টার এখানে থাকে, সো এই ধরনের বিষয়গুলো একটু নলেজ রাখতে হয়। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, যে বিভিন্ন ধরনের রিয়েলিস্টিক 3D প্রোডাক্টগুলো আমরা দেখি, বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেখি, সেই প্রোডাক্টগুলোর ডিজাইনের জন্য, ইউআই ডিজাইনের জন্য আপনি নিজেকে ক্যারিয়ারে এস্টাবলিশ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কত ডলার বেতন দেয়। সবার একটাই কমন কোশ্চেন থাকে যে এত কিছু করে আসলে কত টাকা পাবো। সো গত ক্লাসে আমি বলেছি যে রেঞ্জটা আসলে ভেরি করে থাকে এক্সপিরিয়েন্স টু বিগিনার। সো এখন যদি আমি জাস্ট একটু ইউএস স্ট্যান্ডার্ড যদি বলি, ইউএস স্ট্যান্ডার্ডে একজন ইউআই ইউএক্স ডিজাইনার পার আওয়ারে আর্ন করে হচ্ছে $41.93। রিমেম্বার কত? $41.93। সেকেন্ড বলছে যে পার ডেতে ইনকাম করে হচ্ছে $86.21। এভারেজ স্যালারি হচ্ছে পার উইকে 700 এন্ড মান্থলি স্যালারি হচ্ছে 4023। কি সবার কি চোখে হচ্ছে টম জেরি কার্টুনের মতো ডলার হয়ে গেছে? জি ভাই, আমার তো ডলার দেখছি। টম জেরি কার্টুনের মতো সবার চোখে কি ডলার হয়ে গেছে? না, আমি তো ডলার দেখছি ভাই, আর কিছু দেখছি না। চোখের পিউপিল কি সব ডলারে কনভার্ট হয়ে গেছে এখন? আচ্ছা, এখন পার ডে স্যার মার্কেটে মিলে নাই, এটা কি রকম লাগতেছে? কেন? এই যে দেখেন পার ডে তে যেটা ধরেন আজকে আপনি একদিন কাজ করেছেন, আপনার চার্জ হচ্ছে $86 দিনমজুরের মতো। এটা কম নাই স্যার, যদি 30 দিন হয় তাহলে $3000 নিচে আসে, আর দেখা যায় এবার এটা উপরে চলে গেছে। কোনটা? এবারে স্যালারি যেটা, এটা তো আপনার এইটার উপর বেস করে না, এটা একটা ক্যালকুলেটিভ হিসাব করে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ক্যালকুলেটিভ হিসাব করে। আচ্ছা, সো এই ধরনের আপনার কাজ থাকবে না। হ্যাঁ, সো এখন আপনার এই বিষয়গুলো এটা জাস্ট দেখানো এই কারণে যে আপনারা আসলে যে ফিল্ডটাতে এসেছেন এই ফিল্ডটাতে অপরচুনিটিটা আসলে হিউজ অপরচুনিটিস, বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেট। এগুলো কিন্তু সব ফ্রিল্যান্সিং এবং ইন্টারন্যাশনাল মার্কেট স্ট্যান্ডার্ড বলা হলো। আপনি এক্সপেরিয়েন্স হয়ে যাবেন। বিগিনার হয়তো আপনি গত ক্লাসেও বলেছি 10-15 এরকম রেটে কাজ করতে পারবেন, পার আওয়ার রেটে বা পার স্ক্রিন রেটে। এখন আসি বাংলাদেশের ক্ষেত্রে, আসি কি বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশে কি আদৌ কোনো মোবাইল অ্যাপ্লিকেশন আছে নাকি এগুলো কাজ করা হয়? কি মনে হয় বাংলাদেশ কি মানে কি এগুলো কি কোনো রিসেন্টলি এটা তো অনেক বড় ট্রেন্ডি হয়ে গেছে বাংলাদেশে, এখন করছে রিসেন্টলি অনেক ভালোই হচ্ছে আমি দেখতেছি। আচ্ছা, সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি ইউআই ইউএক্স ডিজাইনটা একটা বুমিং সেক্টর। বুমিং সেক্টর বলতে কি, এটা আর 5 বছর পরে যে একটা হিউজ একটা টার্ন ওভার করবে, যেমনটা না ঠিক আজ থেকে 7-8 বছরকে গ্রাফিক ডিজাইনটা করেছিল। এখন কিন্তু গ্রাফিক ডিজাইনের মানে মানুষের সবার মুখে এবং সবাই কিন্তু এটা নিয়ে অনেক কাজ করে, অনেক ভালো কাজ করছে। কিন্তু 5 বছর আগে কিন্তু গ্রাফিক ডিজাইন এরকমই মানুষের মুখে ছিল যে গ্রাফিক ডিজাইন নতুন আসতেছে, এরকম একটা সফটওয়্যার ফ্রিল্যান্সিং জগতে এরকম কিছু আসতেছে, এরকম একটা বিষয় ছিল। সো এখন ইউআই ইউএক্স ডিজাইনটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যদি আমি বলি ফ্রিল্যান্সিং মার্কেট না, আমি লোকাল মার্কেটের কথা যদি বলি, লোকাল মার্কেটে বর্তমান প্রেক্ষাপটে আপনি জব হয়তো বা বিডি জবসে সার্চ করলে বা টোটাল সোর্স মিলে আপনি হয়তো বা যদি ডিজাইনের জব যদি থাকে আপনার 100টা, সেখান থেকে 5 থেকে 7টা জব থাকবে হচ্ছে ইউএক্স এবং ইউআই ডিজাইনার। কয়টা? 5 থেকে 7টা। তার মানে পার্সেন্টেজ কত? মাত্র 5%। কিন্তু এই 5%-এর যারা নিচ্ছে তারা কিন্তু হাইলি
এক্সপিরিয়েন্সড এবং হাইলি কোয়ালিফাইড যারা তাদেরকেই নিচ্ছে। তার মানে এখানে কি আমার স্যালারি রেঞ্জটা কি ভালো হওয়ার কথা না আলটিমেটলি? তার মানে এবং এদেরকে 4-5 জন করে হায়ার করতেছে নাকি একজন করে হায়ার করবে? এটা ডিপেন্ডস অন কোম্পানি ক্যাপাবিলিটি। ডিপেন্ডস অন কোম্পানি। এখন আমি যদি বলি ধরেন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে কারা কারা থাকে, একজন কোডার থাকে, একজন ম্যানেজার থাকে, একজন ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চার থাকে, একজন ইউআই ডিজাইনার থাকে এবং একজন হচ্ছে নর্মাল ডিজাইনার থাকে। সো এই 5 জন মিলে কিন্তু একটা টিম হয়। তার মানে একটা টিমে একজনই কিন্তু ইউআই ডিজাইনার অথবা হাইয়েস্ট 2 জন দরকার হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। পরবর্তীতে আরো ইন্ডাস্ট্রি রেভলিউশন হবে, তখন কিন্তু আরো বাড়বে। সো এদেরকে কিন্তু ভালো স্যালারিতে কি করা হায়ার করা হয়, যেহেতু এখানে কম, মানে কোন সেন্সে কম, এখনো এই পরিমাণে দক্ষ লোক এখানে ক্রিয়েট হয়নি। যারা আছে তারাই এই জিনিসগুলো করতেছে, বাট যারা নেই মানে তাদের জন্য একটা মানে সুবর্ণ সুযোগ জিনিসগুলোকে শিখে ঠিক আর 2 বছর বা 2.5 বছর পরে যে নিজেকে বাংলাদেশের মাটিতে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠান করা, মানে নিজের অবস্থানটাকে ক্রিয়েট করা, এরকম একটা অপরচুনিটি যেখান থেকে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এখানে আসি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে। আমরা যদি দেখি হিউজ পরিমাণে অপরচুনিটি আছে। এই যে মার্কেটগুলো দেখতে পাচ্ছি, টোপটাল, 99 ডিজাইন, আপওয়ার্ক, থিম ফরেস্ট এন্ড ফাইবার, এই প্রত্যেকটা মার্কেটই প্রচুর পরিমাণে কাজ হয়ে থাকে ইউআই এবং ইউএক্স ডিজাইনে। তো সবার উপরে যে মার্কেট আছে টোপটাল, এই টোপটাল মার্কেটটা খুবই হাইলি স্কিল এবং হাইলি কোয়ালিফাইড একটা মার্কেট, যেখানে ওদের স্লোগানই হচ্ছে ওয়ার্ল্ডের টপ 3% নিয়ে তারা কাজ করে। উই হায়ার টপ 3% অফ দ্য ওয়ার্ল্ড ডিজাইনার্স। সো এর মানে যেটা দাঁড়াচ্ছে, এদের এখানে আপনি ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর সেটাকে ওরা রিভিউতে নেবে। রিভিউতে নেওয়ার পর ফার্স্ট অফ অল ওই অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের কোশ্চেনারিজ থাকে। সেই কোশ্চেনারিজগুলো প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুইটা বিষয় থাকে। অ্যাপ্লাই করার পর ওরা যদি আপনি এটা যদি পাস করেন, দেন পরবর্তীতে আপনাকে আরেকটা ডেটে আপনাকে কি করা হয়, স্কাইপে একটা ভার্বাল ইন্টারভিউ নেওয়া হয়। ভার্বাল ইন্টারভিউ নেওয়ার পর দেন ওই ভার্বাল ইন্টারভিউ পাস করলে দেন আরেকটা ডেতে আপনাকে কল করে, সেদিন আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হয়। সেই প্র্যাকটিক্যাল এক্সামে আপনি যদি পাস করেন দেন ফাইনালি আপনি টোপটালে কাজ করার অ্যাবিলিটি পাবেন। কিভাবে পাবেন? যখন আপনি এই 3টা সেগমেন্ট পাস করে গেছেন, তখন আপনার কাছে লিস্টেড কিছু কোম্পানি আপনাকে দেখাবে যাদের হয়ে আপনি কাজ করার জন্য এগ্রিমেন্ট সাইন করতে পারেন। যখনই আপনি ওখান থেকে লিস্ট পাচ্ছেন, লাইক আপনার কাছে 2টা কোম্পানি আসলো, একটা কোম্পানির হচ্ছে পার মান্থে রেট দিবে হচ্ছে আপনার $350, আর একটা কোম্পানি হচ্ছে ধরলাম $750 এরকম দিচ্ছে। সো আপনার যেটা ফ্লেক্সিবল টাইম অনুযায়ী যেটা আপনি পাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করলেন, সেটাতে আপনি কন্ট্রাকচুয়াল বেসিসে, ওদের কন্ট্রাক্ট চলছে 6 মাস, 1 বছর, 3 মাস এরকম করে কন্ট্রাক্ট বেসিসে আপনি কাজ করতে পারেন এবং হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারেন। কিন্তু টোটালে যে প্রথম 3টা ধাপ কিন্তু একটু ডিফিকাল্ট। 99 ডিজাইনের কথা আসি। 99 ডিজাইনে যারা আমরা গ্রাফিক ডিজাইন তারা অলরেডি জানি, এটাও একটা টপ ক্লাস মার্কেট। এখানে কম্পিটিশন বেসড হয়। কম্পিটিশন বলতে কি, ক্লায়েন্ট একটা ব্রিফ দিয়ে দেয়, সেই ব্রিফের আন্ডারে আপনারা কি করবেন, মাল্টিপল ডিজাইনাররা থাকবে, তারা এখানে ডিজাইন করবে, সাবমিট করবে, ক্লায়েন্টের যারটা পছন্দ হবে সেই তারটা নিয়ে নেবে। এখানে মিনিমাম স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে, মানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে $499। একটা ইউআই ডিজাইন, একটা কমপ্লিট মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনের জন্য কম্পিটিশনের প্রাইস মানি হয়ে থাকে $499। হাইয়েস্ট এটা $6000-7000 পর্যন্ত যায়। এটা বড় বড় কোম্পানি টু কোম্পানি ভেরি করে থাকে। এটা অলরেডি আমরা জানি ওডেক্স নামে পরিচিত ছিল প্রিভিয়াসলি, এবং বর্তমানে এটা হচ্ছে কি বলা হচ্ছে, এটা আপনার এমন একটা মার্কেট, এটা প্রিমিয়াম একটা মার্কেট, যেটাতে বাংলাদেশিদের জন্য একটু ডিফিকাল্টিস ছিল, বাট এখন আবার করোনা ভাইরাসের এই সময়টাতে সবার জন্য ওপেন করে দিয়েছে। সো এটাতে আপনারা প্রচুর পরিমাণে বিট করে কাজ করতে পারবেন, প্রপোজাল পাঠিয়ে পাঠিয়ে আপনারা কাজ নিতে পারবেন। অনেক এজেন্সি বেসড কাজ এখানে হয়ে থাকে আপওয়ার্কে। থিম ফরেস্ট এটা হচ্ছে একটা টেমপ্লেট সেলিং সাইট, যেখানে আপনার টেমপ্লেট তৈরি করে সেল করতে পারবেন। একটা প্রোডাক্ট বারবার সেল হবে, একই প্রোডাক্ট বারবার সেল হবে। লাইক আপনি একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করেছেন, সেই প্রোডাক্টটা আপনি এখানে আপলোড করেছেন, অ্যাপ্রুভ হয়ে গেলে ওই প্রোডাক্টটাই হচ্ছে কি আপনার বারবার কিছুদিন পর পর সেল হচ্ছে। এবং এই মার্কেটটা হচ্ছে অনেকটা ওই ব্যাংকের ইন্টারেস্টের মতো। আপনি এখান থেকে মান্থলি ওভাবে ইন্টারেস্ট, মানে ওভাবে আপনি আশা করতে পারেন না, বাট আপনার যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার লাইক একটা প্রোডাক্ট আপনি আপলোড করে রেখেছেন, মাসে আপনার চারটা সেল হলো, $15 করলে 4 কত $60। সো আপনি একটা হাত খরচ এখান থেকে আপনি পাচ্ছেন। এখানে সুবিধাটা হচ্ছে কি, যত প্রোডাক্ট আপলোড করতে পারবেন তত আপনার বেনিফিট, মানে যত আপনি ক্যাশ ইন করতে পারবেন, যত আপনি মানে ক্যাশ ইন বলতে কি, যত আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন, প্রোডাক্ট ইন করতে পারবেন, তত আপনার এখান থেকে ইয়াটা আছে। আর ফাইবার সম্বন্ধে অলরেডি আমরা সবাই জানি, ফিক্সড একটা অ্যামাউন্ট আসতে থাকে, একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট আসতে থাকে প্রত্যেক সেলেই। আর ফাইবারটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয়ে থাকে গিগের, মানে আলাদা একটা পার্সোনাল স্টোর আপনি ক্রিয়েট করেন, সেই স্টোরে আপনার ক্লায়েন্টরা এসে আপনার কি করে, প্রোডাক্টগুলোকে অর্ডার দিয়ে থাকে। এটাকে বলা হয়ে থাকে গিগ। অর্থাৎ আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে 7টা গিগ ওপেন করতে পারেন। তো 7টা গিগের মানে 7টা গিগ বলতে কি, মানে 7টা ডিফারেন্ট সার্ভিস ওপেন করতে পারেন, বা চাইলে আপনি একই সার্ভিসের আন্ডারে 7টা ডিফারেন্ট অপশন ক্রিয়েট করতে পারেন।
করে সেখানে আপনি কাস্টমার উদ্দেশ্যে ওটা রেখে দিলেন, কাস্টমার আসলো, দেখলো। আপনার এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা ফাইবারের ক্লাসে আমরা ডিটেইলসে আলোচনা করব। মার্কেটটা হচ্ছে এরকম মার্কেট যেখানে আপনার নিজস্ব একটা স্টোর ক্রিয়েট করতে হয়, এবং সেই স্টোরের মাধ্যমে আপনার মার্কেটিং এর মাধ্যমে, আপনার অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে, আপনার প্রোডাক্টের ডেকোরেশনের মাধ্যমে আপনি কি করেন, ক্লায়েন্টের কাছ থেকে সেলটা নিয়ে আসতে পারেন, অর্ডারটা নিয়ে আসতে পারেন। আমাদের লাস্টে এটার ক্লাস আছে, আমরা ওই ক্লাসে আরো ডিটেইলসে আলোচনা করব। সেই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং অপরচুনিটিস। আর এটা হচ্ছে ক্লায়েন্ট ভার্সেস ডিজাইনারের একটা ডিফ। সো এটা দেখলেই বোঝা যাচ্ছে যে ক্লায়েন্ট আসলে কিভাবে আপনাকে মানে ডাইভার্ট করাবে কাজের ক্ষেত্রে। তবে আপনি যদি স্মার্ট হন, আপনি যদি মানে স্মার্ট বলতে কি, টেকনিক্যালি স্মার্ট অ্যান্ড প্র্যাকটিক্যালি আপনি যদি সাউন্ড হন, তাহলে আপনার জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হবে। তখন ক্লায়েন্টকে ঘাড়ের উপরে না, ক্লায়েন্টকে সামনে বসে করবেন। বুঝতে পারছি? তো মূলত এই বিষয়গুলোতে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন, সেটা হলো যে ব্রেইন স্টর্মিং হইতে হবে, মানে কমন সেন্সের বিশাল একটা ধারা নিয়ে বসতে হবে। মানে কোন প্রশ্নের প্রতিপক্ষে মানে স্মার্টলি একটা অ্যানসার দিতে পারবো, এটা আগে থেকে আমার ব্রেন যেন তৈরি করে ফেলতে পারে, এরকম একটা অ্যাবিলিটি তৈরি করে ফেলতে হবে। এবং এই ক্ষেত্রে আপনার এটা হয় কি যে একটু ঠান্ডা মাথার কাজ। এখানে আপনি ওই মানে ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হয়, অনেকটা বিষয় অনেক ডিপ চিন্তা করে কাজ করতে হয় আপনাকে। প্রত্যেকটা কাজে ডিপ চিন্তা করে করতে হয়, বাট ইউএক্স ইউআই এর ক্ষেত্রে একটু মানে একটু ক্লোজলি চিন্তা করতে হতেও পারে যে আপনি একজন রিক্সাওয়ালা লাইফস্টাইল নিয়েও আপনাকে গেস করতে হচ্ছে ইন টার্মস অফ ডিজাইনিং এ মোবাইল অ্যাপ, এটা হতেও পারে। ঠিক আছে, সো আবার হতে পারে একজন ছিনতাইকারীর যখন আপনি এই যে করবেন না, যেমন লাইক আপনার কাছে কোনো একটা অ্যাপসের আসলো যে এরকম কি বলে এটা মোবাইল সিকিউরিটি দিবে, তাহলে মোবাইল সিকিউরিটির জন্য আপনাকে কি তখন কিন্তু চিন্তা করতে, পকেট মারের কথাও চিন্তা করতে হবে আপনাকে। পকেট মার কিভাবে মোবাইলটা নেয়, তাকে কিভাবে ট্রেস করা যায়, সে কোথায় নিয়ে যেতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনাকে কিন্তু এমন কিছু নিয়েও চিন্তা করতে হতে পারে যেটা আপনি কখনো চিন্তাও করেন নাই। মানে থিংকিং পাওয়ারটা খুবই হাই হতে হবে। এক্স্যাক্টলি, থিংকিং পাওয়ার হাই হতে হবে বললে এটা অনেকে ভয় পেয়ে যাবে। থিংকিং পাওয়ার হাই না, অর্থাৎ আপনি চিন্তাটাকে অনেক গভীর করতে হবে, অনেক গভীর করতে হবে। মানে এভাবে বলবো যে আপনি ওটার ভিতরে একদম ঢুকে যাবেন ওটার মধ্যে, যে আমার এটাই ধ্যান, এটাই জ্ঞান, এভাবে করে চিন্তা করতে হয়। যে কয়দিন ওইটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে, কারণ আপনি একটা অ্যাপসের জন্য কতগুলো টাকা পাচ্ছেন। আমি যদি $15 করেও ধরি, $10 করেও ধরি, $200 পাচ্ছেন। সো আপনি প্রথম অ্যাজ এ বিগিনার অবস্থায় যদি আপনি নিজেকে যদি ওই ধরনের মানে ইয়াটা তৈরি করে নিতে পারেন, মাইন্ডসেটটা তৈরি করে নিতে পারেন, তখন আপনি একটা পর্যায়ে এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন কিন্তু আপনার ওই চিন্তাটা করতে হবে না যেটা আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে করতেছেন, কারণ আপনি তখন অলরেডি জানেন। আপনি যখন 10টা আপনি অ্যাজ এ বিগিনার অবস্থায় যখন 2টা আপনি অ্যাপ ডিজাইন করে ফেলবেন সেম টাইপের অ্যাপ, 3 নাম্বার অ্যাপটাতে যেয়ে কিন্তু আপনার ওই থিংকিংটা করতে হবে না যেটা আপনি আগে 2টাতে করেছেন। ঠিক বলেছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া, প্রচুর রিসার্চ করতে হবে ভাইয়া। হ্যাঁ, ওকে, সো এখানেই আমাদের আজকে শেষ হচ্ছে। সো আজকে আমরা ফিনিশ হয়েছি ফাইনালি। সো অনেক বড় স্লাইড ছিল, এন্ড সবাই যাতে বোর না হয় এই জন্য একটু ফানি। এই স্লাইডগুলো যদি দিয়ে দিতেন তাহলে আমরা টপিকস ধরে হ্যাঁ, আমি স্লাইড দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, স্লাইড দিয়ে দিব। জি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বুঝিনি ম্যাডাম। একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। এই যে ওয়্যার ফ্রেমিংটা যদি আরেকবার একটু বলতেন। ওয়্যার ফ্রেমিং জোরে বলেন ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি না। ওয়্যার ফ্রেমিং এর কথা বলছে। বুঝিনি, আবার বলেন। ওয়্যার ফ্রেমটা উনি বলতেছেন আবার। আচ্ছা, ওয়্যার ফ্রেমটা হচ্ছে এই যে দেখেন, আপনি একটা ফ্রেম তৈরি করবেন না, যে আপনি যে ফাইনালি যে আপনি যে একটা অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার আগে আপনাকে তো আপনি সফটওয়্যারে কনভার্ট করার আগে আপনাকে একটা রাফ করতে হবে। সেই রাফটাকেই বলা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। এটা হয়ে থাকে দুই ভাবে, একটা হচ্ছে ডিজিটালি আর একটা হচ্ছে পেপার ওয়্যার ফ্রেমিং। পেপার ওয়্যার ফ্রেমিং কি, আপনার প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদা পেপার কাট করে সেটার মধ্যে আপনি ওই জাস্ট একটা হাতে আপনি ড্র করেন যে এখানে আমার এটা থাকবে, এখানে আমার এটা থাকবে, এখানে আমার এটা থাকবে। তার পরবর্তীতে যখন আপনি সফটওয়্যারে যাবেন তখন এটা দেখে দেখে আপনার কাজ করাটা অনেক বেশি ইজি হবে। তা না হলে আপনি যদি আগেই যদি সফটওয়্যার ওপেন করে বসেন তখন কি হবে, একবার এটারে ওইদিকে নিচ্ছেন, একবার এটারে এদিকে নিচ্ছেন, আপনার কিন্তু কোন জায়গাতে আপনি স্থির হতে পারবেন না। এই জন্য আগে খাতা কলমে আপনার পেপারের মাধ্যমে আপনার আগে ফ্রেমিংটা করে ফেলতে হবে, দেন ওই ফ্রেমটা দেখে দেখে আপনি সফটওয়্যারে হ্যাঁ স্কেচ করতে হবে, রাইট। এই যে দেখেন, এই যে এটা করেছে। সো আপনি যখন এটা যখন আপনার হাতে আছে, আপনার কিন্তু সফটওয়্যারে কনভার্ট করতে কিন্তু খুব বেশি টাইম লাগে। এটা জাস্ট দেখবেন আর বসাবেন, আপনি অলরেডি মাথায় সেট আপনার যেটা এইভাবে করতে হবে। কিন্তু যখন আপনি সফটওয়্যারে যাবেন তখন প্রবলেমটা হবে কি, যে লাইক এটা যখন আপনি পেন্সিল দিয়ে করবেন তখন কিন্তু আপনি এটা মুছে বারবার রিএডিট করতে পারবেন, কিন্তু সফটওয়্যারে যদি একটা স্ক্রিন বারবার কাটাকাটি করেন তাহলে কিন্তু অনেক সময় চলে যায়। সো এই জন্যই ওয়্যার ফ্রেমিংটা আমাদের করতে হচ্ছে। লো ফাইডেলিটি ওয়্যার ফ্রেম। হ্যাঁ, ওকে, সো অনেক
পেঁচাল পেরেছি। সো আশা করি সবাই যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন। আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা আরো রিসার্চ করবেন, আরো দেখবেন। আমাদের নেক্সট ক্লাস কবে? হ্যাঁ, এটা নিয়ে একটা কথা ছিল। সানডে। আপনি হ্যাঁ, সানডে না ভাইয়া বলছিল যে প্রতি বৃহস্পতিবারে হ্যাঁ 30 মিনিট আপনি আমাদের জন্য দেবেন। আমি এই বুঝতে সেটা তো পেরেছি। প্রবলেম সলিউশনের। হ্যাঁ, আমি বলি এই বৃহস্পতিবারে আমি দিতে, ঠিক আছে? এটা মানে অনেক প্রবলেম তো ভাইয়া, এটা যখন আমরা ভিডিওটা আবার দেখবো তখন ভাই আমাদের। আর আপনাদের আজকে যেটা হচ্ছে গ্রুপ করে দিব আমি। হ্যাঁ বলেন ম্যাডাম, বলেন। আর কথাটা হচ্ছে ভাই, আমাদের কি থিওরিক্যাল কোনো মানে কোনো কিছু প্রোভাইড করা হবে? থিওরি বলতে এই যে থিওরি লেকচার প্রোভাইড করছি, ভিডিও আছে এগুলো, মানে যেমন ধরেন মানে যেমন বললেন যে আপনি যে বললেন সেখানে তো থিওরি থাকবে, তাই না? এরকম আমাদের যদি থিওরি কোনো কিছু মানে আপনি জি বলেন বলতে যখন আপনি লাইক আমি টোটাল নিয়ে বোঝাচ্ছি, সো টোটালের যখন আমি মার্কেটটা বোঝাবো তখন কিন্তু আমি অলরেডি আজকের মতো করে এরকম স্লাইড বা এরকম ইয়াগুলো নিয়ে আসবো আমি, তখন সেই দিনে আপনি দেখে যাবেন যে কি কি বিষয় আপনাকে জানতে হবে। আচ্ছা, আর এমনি মানে থিওরি বলতে আপনি যেটা প্রোভাইড মানে যে ভিডিওটা থাকলো সেটা দেখে দেখেই আমরা জাস্ট খাতা কলমে একটু মানে জাস্ট একটু লিখে রাখলাম। বেটার হবে যখন আমি ক্লাসে লেকচারটা দিচ্ছি তখনই খাতা কলম নিয়ে বসে নোট ডাউন করে ফেলে, কারণ পরবর্তীতে ভিডিও দেখে নোট ডাউন করাটা আবার হবে না, ভিডিওটাই দেখা হবে। না হলে শিখতে পারবো না। না হবে হয়তো দু একজনের হবে, বাকি সবারই হবে না। সো যাই হোক স্যার, মানে লেকচারের সময় যদি আমি লিখতে যাই তাহলে দেখা যাবে যে অনেক সময় লেকচার অনেক কিছু ইটস আপ মিসিং টু যাবে। ইউ। আমার এখানে কোনো সে নেই, আমি জাস্ট অপশন বললাম, আদার ইউ ক্যান টেক ইট ডাউন, এখনই করতে পারেন, অথবা হচ্ছে আপনি পরবর্তীতে নিতে পারেন। মানে কোনো কিছু লিখতে গেলে ভাইয়া আপনার কথাগুলো আমরা মিসিং করব। আর আমার কাছে যেটা সবথেকে বেস্ট মনে হচ্ছে সেটা হলো যে এই যে মাত্র যে আমরা গরম করলাম না লোহাটা, এই সময় যদি হাতুড়িটা মারা যায় তাহলে মনে হয় সবথেকে বেস্ট। সেটা হলো যে এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যদি আমরা এই ভিডিওটা আরেকবার করে দেখে ফেলতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ভালো, কারণ এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ওই মানে ফ্লোটা আপনার হয়তো 2-3 ঘন্টা পরে চলে যায়। সো ওই এই সাথে সাথে যদি আপনি যখন বসেন ক্লাস টাইমে যখন বসেন, আপনি মাইন্ডসেট করে রাখবেন এভাবে যে সোমবার এবং বুধবার আমি সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত টানাই আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করব। এভাবে চিন্তা করবেন, শুধুমাত্র 2 ঘন্টা না। তাহলে কি হবে যে আপনার জন্য ওই যে পরবর্তীতে আপনি যদি এখন গ্যাপটা দিয়ে দেন না, পরে একটু আলসে চলে আসছে, শুয়ে পড়বো, ঘুমায় যাব, শেষ। আর পরবর্তীতে বিষয় এগুলো তো আসলে এত সহজে বুঝতে পরিশ্রম করতে হবে। এখন জানি না কোটালা কতদূর কতটুকু আর কি সাপোর্ট দিবে। তারপরও এই কয়েকটা ক্লাসে যতটুকু সম্ভব হয় এটা নিয়ে রাখবেন, যেহেতু এটা ফ্রি কোর্স, যতটুকু পসিবল হচ্ছে দেওয়ার চেষ্টা করছি আমরা। বাকিটা তো অবশ্যই আপনার এফোর্ট এবং বাকি ইয়ার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ এখানে তো অনেক মানুষ, তো এক একজনের অ্যাবিলিটি একরকম। ধরেন যে বিষয়টা হয়তো আমার কাছে ইজি লাগতেছে অন্যের কাছে সেটা অনেক কঠিন হইতে পারে। রাইট, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ এভাবে আমাদের তৈরি করেছে। তবে সবসময় মাথায় রাখতে হবে যে চেষ্টার মাধ্যমে সবকিছু চেঞ্জ করা যায়, চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে মেইন থিং। করে যে আমি যদি মনে করি যে ও আমার থেকে বেশি বুঝছে, তার মানে আমি পারতেছি না, আমার সেই অ্যাবিলিটি নাই, আপনি ইউ ক্যান ক্রিয়েট দ্য অ্যাবিলিটি। আপনার এটাও মাথায় রাখতে হবে যে আপনি ওটা তৈরি করতে পারেন। একবার না পারলে 2-3 বার দেখলে সেটা পসিবল। আচ্ছা, সো যাই হোক, আমরা অনেক কথা বললাম, আজকে মোটামুটি টাইমও শেষ হয়ে গেছে। সবাই আমি যেটা করব, আমি এটা ছেড়ে দিয়ে যাচ্ছি, আপনারা নিজেরা যেহেতু একটু ডিসকাস করতে চান, সো আমি এটা মানে আমি লিভ নিয়ে নিলে আপনারা এটা আইডিটা পাচ্ছেন। সো 9টার মধ্যে আপনারা একটু নিজেরা ডিসকাস করে দরকার হলে প্রবলেম সলভে কোনো কিছু থাকলে আপনারা কথা বলে দেন এটা আপনারা ক্লোজ করে দিবেন। জি, এটা অনেক ভালো হবে, আমরা একটু আলোচনা করি। প্রতি ক্লাসে আমি এটা করব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সো আজকে তাহলে আমি লিভ দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ভিডিওটা আর হচ্ছে এই যে ক্লাস লেকচারটা যেটা স্লাইড, এটা আমরা স্লাইডটা আমি আপলোড করে দিচ্ছি এখন। ঠিক আছে। যারা ভিডিও করলেন তারা হচ্ছে গ্রুপে, আর যারা ভিডিও করেছেন আমি বলে দিচ্ছি, যারা ভিডিও করেছেন তারা গ্রুপে আপলোড করে দিবেন। আর গ্রুপিং এর যে বিষয়টা আমি একটু বলে দেই, আমি এই ক্ষেত্রে আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আমাকে কালকে না পরশুদিনের মধ্যে আমাকে এখানে কতজন 30 জন আছি বা যারা আমরা রেগুলার আছি, এই রেগুলার এই কয়জনের মধ্যে আমরা টোটাল 5টা গ্রুপ করব। 5টা গ্রুপ করে 5টা গ্রুপ আপনারা নিজেরাই ক্রিয়েট করবেন নিজেদের মধ্যে কম্বিনেশন। কারণ আমি যদি করে দিই তাহলে কি হবে, জোর করে চাপানো হবে, আর কেউ কারোর সাথে এখন পর্যন্ত ওই ধরনের কোনো কমিউনিকেশন হয়তো বা হয়নি। সো যদি আমি আপনাদের উপর ছেড়ে দিই তাহলে না বলেন।
বলেন। আমরা এমন ভাবে এখন পর্যন্ত মানে অতটা আন্ডারস্ট্যান্ডিং হয়নি যে হ্যাঁ, সেজন্যই আমি বলছি যে আপনারা নিজেরা, এই যে আমি এখন ছেড়ে দিয়েছি, সবাই সবার সাথে পরিচিত হন, কথা বলেন, কথা বলে একটা 2-3 দিন সময় নিয়ে আমাকে একটা গ্রুপের একটা লিস্ট দেন যে 5জন দায়িত্ব নিয়ে সবার সাথে কমিউনিকেট করে 5টা লিস্ট আমাকে একটু আমাকে গ্রুপে প্রোভাইড করে দিলেই হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আমি লিভ নিচ্ছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, কথা হবে আবার নেক্সট। আর সবাই সুস্থ থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভাইয়ান আপুরা, বিষয়টা হলো যে ভিডিও তো বেশ কয়েকজনই করলেন, ভিডিওটা দেখেন ভালো কথা। এই ভিডিও এটা কোথায় যায় সেভ হইছে আমি তো আর খুঁজে পাইতেছি না।